আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মুমিনুল হক মুবিন, আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ে ইনস্ট্রাক্টর। আমাদের প্রতিষ্ঠানের নাম স্কিল গুরু টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। আচ্ছা, আজকের তারিখ কত? 20 জানুয়ারি 2026। আর এদিকে আমাদের কত নম্বর ক্লাস চলতেছে? 15 নম্বর ক্লাস। আর আমাদের প্রজেক্টের নাম কি? অ্যাসেট। ওকে, আচ্ছা, আজকের ক্লাস শুরু করার আগে আমরা একটা কাজ করি, বিগত দিনের ক্লাসগুলো সম্পর্কে দুই একটা প্রশ্ন করি। আচ্ছা, লিড নার্সিং কি বলেন? লিড নার্সিং কি? আচ্ছা, লিড নার্সিং এর মূল লক্ষ্য কি? কি সম্পর্ক তৈরি করলেন, ঠিক আছে, কিন্তু তারপর আর কোনো তাকে ক্রেতা হিসেবে কনভার্ট করা, কাস্টমার হিসেবে কনভার্ট করা। হ্যাঁ, লিড থেকে তাকে ক্রেতা বা কাস্টমারে রূপান্তর করা। ট্রাফিক জেনারেটর কি বলতে কি বোঝায়? যে পদ্ধতিতে আমার সাইটে আমি ট্রাফিক জেনারেট করি বা ট্রাফিক আনি বা ভিজিটার আনি। সোশ্যাল মিডিয়া কিভাবে ট্রাফিক আনে? কন্টেন্ট শেয়ারিং এর মাধ্যমে। আচ্ছা, নেক্সট আজকে ক্লাসে তাহলে যাই। আজকে আপনাদের ক্লাস থেকে আপনারা কি শিখতে পারবেন? আজকে ক্লাস থেকে আপনারা শিখতে পারবেন, থামেন, আচ্ছা আচ্ছা এলিমেন্ট অফ কম্পিটেন্সি হিসেবে কি দেওয়া আছে? এথিক্স অ্যান্ড গাইডলাইন ডিজিটাল মার্কেটিং। আজকে আমরা আমাদের যে এলিমেন্টস আসছেন, কিছু বললেন? আচ্ছা, আজকের ক্লাস থেকে আমরা তাহলে কি শিখবো? এটা আমাদের ইউনিট অফ কম্পিটেন্সি বা এলিমেন্টস। কম্পিটেন্সি যে এলিমেন্টস ছিল সেই এলিমেন্টস হচ্ছে এই 4 নাম্বারটা। বিগত দিনে আমরা 3 নাম্বার শিখেছি। এখানে আজকের ক্লাস শেষে আপনারা জানতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ে নৈতিকতা ব্যাখ্যা করতে পারবেন। মানে ডিজিটাল মার্কেটিং আপনি করবেন, এখানে কি নৈতিকতা দরকার আছে না? তারপর ডিজিটাল মার্কেটিংয়ের কেপিআই পরিমাপের টুলসগুলো শনাক্ত এবং ব্যবহার ও ব্যাখ্যা করতে পারবেন। তারপরে কি আছে? ডিজিটাল মার্কেটিংয়ের মূল নির্দেশনা সমূহ চিহ্নিত ও প্রয়োগ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের অকুপেশন, যেটা কি ছিল? বেসিক কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং। তার এলিমেন্টস অফ কম্পিটেন্সি ছিল এই 4 নাম্বারটা। 3 নাম্বার পর্যন্ত শিখাইছি। আজকে এই 4 নাম্বার পয়েন্টের এই যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া প্রথম 3টা দেখাবো, আগামী দিন এই 2টা। আচ্ছা, ক্লাস করানোর জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণগুলো কি কি? ডেস্কটপ, ল্যাপটপ, প্রজেক্টর, হোয়াইট বোর্ড, মার্কার, কিবোর্ড, মাউস, সিএস, সিভিএলএম, পেন ও পেপার, সবই তো আছে। আচ্ছা, আমাদের কম্পিউটার বা ডিজিটাল মার্কেটিং এসব পরিচালনার সময় আমাদের সুরক্ষার জন্য কিছু পিপির প্রয়োজন পড়ে, যা এখানে উল্লেখ আছে, বিগত দিন আপনাদের বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি করব? আজকে আমাদের সেশন প্ল্যানে চলে যাই, যেখানে আপনাদের পড়ানো আছে বা শেখানো হবে। সর্বপাশ কি দেওয়া ছিল? রিকোয়ার ডিজিটাল মার্কেটিং এথিক্স আর সাফিসিয়েন্ট, তাই না?
এটা কি লেখছে স্পেসিফিক না স্পেসিফিক, তাই না? স্পেসিফাইড। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর এথিক্স, ডিজিটাল মার্কেটিং এর নীতিশাস্ত্র। ডিজিটাল মার্কেটিং এর নীতিশাস্ত্র বলতে ডিজিটাল মার্কেটারদের আচার ও আচরণ নিয়ন্ত্রণকারী নৈতিক নীতি এবং নির্দেশনাগুলিকে বোঝায়। এখানে ডিজিটাল মার্কেটার যারা আছে তারা কি রকম আচরণ করবে বা কি রকম সবার সাথে ব্যবহার করবে তার একটা মানদণ্ড, একটা ইয়ে থাকে, নির্ধারিত একটা নিয়ম থাকে যে এরকম ভাবে আপনাকে কথা বলতে হবে, এরকম আচরণ করতে হবে, বা এসব কাজের সাথে লিপ্ত হওয়া যাবে না, এসব কাজ করা যাবে না। এর আগে বলা হয়েছিল না যে প্রাইভেসি, একজনের তথ্য আরেকজনকে দেওয়া যায় না, এগুলোও কিন্তু আপনার এই আচার আচরণ বা নৈতিকতার মধ্যেই পড়ে। এর মধ্যে রয়েছে সমস্ত ডিজিটাল মার্কেটিং এর কার্যকলাপে স্বচ্ছতা, গোপনীয়তা, ন্যায় বিচার ও সততা নিশ্চিত করা। ডিজিটাল মার্কেটিং এর কার্যকলাপ করার সময় আপনাকে আপনার কার্যকলাপগুলো কি হতে হবে? স্বচ্ছ হতে হবে, যাতে আপনার ক্লায়েন্ট আপনার কার্যক্রম বা কাজগুলোকে কি করতে পারে, বুঝতে পারে আপনি কি করতে চাচ্ছেন বা কি করতেছেন, সব যেন সে স্পষ্টভাবে বুঝতে পারে। প্লাস গোপনীয়তা, আপনার কাস্টমারের তথ্যগুলো আপনি কি করবেন? গোপন করবেন, কারণ ও যে প্ল্যাটফর্ম আপনাকে দিয়েছে সেই প্ল্যাটফর্ম আপনি অন্যজনের সাথে শেয়ার করতে পারবেন না, বা কোন গ্রাহকের সাথে কোন প্রাইসে তার কাজটা করে দিলেন, বা কাস্টমারের আপনি কিভাবে কাজটা করতেছেন তার পলিসিগুলো একজনের পলিসি আরেকজনের সাথে শেয়ার করবেন না, কারণ আপনার কাস্টমার সে তার ক্লায়েন্ট ধরার জন্য যে কোনো একটা পলিসি ইউজ করতে পারে। আপনি একজনের পলিসি আরেকজনকে শেয়ার করা যাবে না বা উচিত না। ন্যায় বিচার, সবার সাথে সমানভাবে ব্যবহার করা, মানে আচরণ করা উচিত, কারণ মানে এরকম, হ্যাঁ এটা আমাদের মধ্যে নৈতিকতার একটু অভাব পড়ে যখন সে আমাদের রিলেটিভের মধ্যে পড়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে আমরা যেটুকু কষ্ট সেইটুকু নিয়ে একদম মানে ছেড়ে দিই, যে বাদ বাকি আমার নিজস্ব, মানে যেটা আমি সময় দিয়ে যে খরচটা করলাম সেটার জন্য কোনো পেমেন্টটা নেই না। বাট বাইরের ব্যক্তি আসলে কিন্তু আমরা চওড়া দামে তার তুলে নিই। কেন? আরে এখানে আমি খাটলাম, এটা একটা লস আছে না, এই লসগুলো কিন্তু আমরা অন্যজনের থেকে তুলে নিই না। আচ্ছা, সততা নিশ্চিত করা, সবার সাথে সদ্ব্যবহার করা, অন্যায়ভাবে ঠকানো যাবে না। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর কিছু মূল নৈতিক বিবেচনা এখানে দেওয়া হলো। এখানে নিচে কিছু নৈতিকতা সম্পর্কে আপনাদের দেওয়া আছে। আচ্ছা, ট্রান্সপারেন্সি বা ডিসক্লোজার, এখানে কি? স্বচ্ছতা এবং প্রকাশ। ডিজিটাল বিপণনকারীদের তাদের পরিচয়, উদ্দেশ্য বা সম্পৃক্ততা সম্পর্কে স্বচ্ছ হওয়া উচিত। তাদের পরিচয়, উদ্দেশ্য বা সম্পর্কতা মানে তারা যে বিক্রি করবে, হ্যাঁ। আচ্ছা, আপনারা কি কখনো দেখেছেন যে করতোয়া হোক বিভিন্ন পত্রিকায়, হ্যাঁ, চাকরি জন্য বিজ্ঞাপন দেয় না? ওগুলো কি সবকটা সত্য হয়? না, হয়। আমার একটা বোন, সে এই খবরে পড়েছিল, যেটা ওই পেপারের মধ্যে দেওয়া ছিল যে নিয়োগ দিবে, এরকম আবেদন করুন, সিভি জমা দিয়েছে, সবই ঠিকঠাক, হ্যাঁ, ওখান থেকে আমার একদম অ্যাপ্রুভ বলে দিয়েছে। পরে লাস্টে বলতেছে আপনার এরকম হতে গেলে আপনাকে ড্রাফট করতে হয় বা পেমেন্ট করতে হয়, করে পরে লাস্টে যে জানা গেল যে না, কিছুই না, স্ক্যাম। আচ্ছা, ঠিক তেমনি আপনার কোনো ক্লায়েন্ট, হ্যাঁ, ধরেন সে কি বিক্রি করতে যাচ্ছে, ওই যে বর্তমানে এখন ভাইরাল প্রোডাক্ট আছে না, ওই যে টুপি, হ্যাঁ, ওই টুপিটা বিক্রি করতে যাচ্ছে, কিন্তু ওর কাছে একটা প্রোডাক্টও নাই, সেটা আপনি জানেন, কিন্তু তারপরেও আপনি ওর হয়ে মানে অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে কি করলেন, বিজ্ঞাপন চালিয়ে দিলেন, ও বিক্রি করবে, কিন্তু ওর কাছে কোনো প্রোডাক্ট নাই, ও বিক্রি করবেও না, জাস্ট ওটার মাধ্যমে খালি দেখতে যাচ্ছে যারা ওই যে অ্যাডভান্স পেমেন্ট করে না, তাদের থেকে গেলে সে শুধু টাকা নিতে যাচ্ছে। এইরকম চিন্তা ভাবনা করাও কিন্তু অন্যায়। আবার মানে আপনি জেনে সেটা মানে লুকিয়ে যাওয়া, এটাও অন্যায়। আবার ওকে না জানিয়ে ওর মনে করেন অ্যাক্সেসটা আপনি কপি করে রেখে দিলেন,
মানে এখানে পাসওয়ার্ড বা যে সাইটে ঢোকাচ্ছেন সেগুলো ওভাবে কিভাবে চেঞ্জ করা যায় কিভাবে ওগুলো না বুঝিয়ে দিয়ে ডাইরেক্ট খালি দিয়ে আপনি আপনার কাছে আবার রেখে দিলেন, চলে গেল। চলে যাওয়ার পরে 2 দিন চালানোর পরে আপনি আবার দেখছি যে একজন মানুষ প্রথম দিকে একটু বোকা থাকে, 2-3 দিন পর ওটা কি চেঞ্জ করবে না, তার আগে হুট করে আপনি এক সময় চেঞ্জ করে দিলেন। যেটা বিগত দিনে ফ্রি ফায়ার গেম যারা খেলেছে তারা কি করতো, আইডি গুলো বিক্রি করে দিত, তারপরে সেটাকে আবার জিমেইলে কানেক্ট থাকে, পরে আবার ব্যাক নিয়ে আসতো, নিয়ে আসে আবার মানে বিক্রি করতো, হয় না, করতো না? হ্যাঁ, ভালো ব্যবসা। হ্যাঁ, ঠিক তেমনই আপনিও কিন্তু ওই যখন ওর সাইট গুলো ওর অ্যাকাউন্ট গুলো খুলে দিবেন, আপনার কাছে কি অ্যাক্সেস থাকবে না? আপনি কি করলেন, ওই অ্যাক্সেস গুলো নিজের ওখানে জিমেলটা অ্যাড করে রেখে দিলেন, যখন মন চাইলো পরে আবার ওটা আবার নিয়ে নিলেন। এগুলো কিন্তু অন্যায়, করা যাবে না। কিন্তু তার থেকেও বড় বিষয় আপনাকে কি করতে হবে, কোনটা কিভাবে কাজ করে এগুলো কি স্বচ্ছ ধারণা ওকে দিতে হবে, যে এইভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, এইভাবে পোস্ট করতে হবে, এইভাবে মানে পেজের ভিতরে এখানে গেলে এটা পাবেন, এখানে এটা পাবেন, এসব সম্পর্কে ওকে ধারণা দিতে হবে, বা এটা করলে এটা হবে। যাই হোক, গ্রাহকদের বিভ্রান্তিকর বা প্রতারণা এড়াতে তাদের যে কোনো স্পন্সর কন্টেন্ট, যাই হোক, অর্থ প্রদানের প্রচারণা বা অংশীদারিত্ব স্পষ্টভাবে প্রকাশ করা উচিত। ওই যে বললাম না, যারা আপনি যে কন্টেন্ট বা ইয়েটা করতেছে, হ্যাঁ, সেগুলো কোনো প্রতারণার সাথে যুক্ত আছে কিনা বা বিভ্রান্তিকর কোনো কিছু আছে কিনা, এগুলো কি আপনাকে স্পষ্টভাবে প্রকাশ করা উচিত। ওই যে বললাম না যে হচ্ছে কানটুপি বিক্রি করবে না কিন্তু ওটা চালাচ্ছে, এরকম এটাও কিন্তু একটা হচ্ছে প্রতারণামূলক হচ্ছে প্রচার হবে। আচ্ছা, প্রাইভেসি এবং ডাটা প্রোটেকশন, এখানে গোপনীয়তা এবং ডাটা সুরক্ষা ব্যবহারকারীর গোপনীয়তাকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো গ্রাহকের যে কোনো তথ্য আপনার কি সেটা সুরক্ষিত রাখা আপনার দায়িত্ব, এবং সে যে কোনো তথ্যই হোক সেটা আপনার গুরুত্বের সহিত এবং ওই তথ্যগুলোকে সম্মানের সহিত রাখা উচিত। এখন বিপণনকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের আগে সম্মতি নেওয়া উচিত। এখন কোনো ক্লায়েন্টের আপনি কোনো তথ্য মানে নিবেন, তার এনআইডি কার্ড নেন, আমরা কিন্তু অনেকে আছে, অনেক এলাকায় দেখবেন বাসা ভাড়া কেউ নিচ্ছে, হ্যাঁ, যাকে দিয়েছে তার কিন্তু এনআইডির কপি নেই, তার ছবি নেয় না, অনেক কিছুই নিয়ে নেয়, তারপর আবার এই স্ট্যাম্প কাগজে সিগনেচারও করে নেয়। কম মানে বাড়ির মালিক চাইলে আপনাকে 15 দিন বা 20 দিনের আগে 20 দিন পর বের করে দিতে পারে, তার আগে আপনাকে নোটিশ জানাতে পারে, হ্যাঁ, আপনাকে যদি বের হতে হয় তাহলে হচ্ছে 2 মাস আগে জানাতে হবে, এরকম অনেকগুলো নিয়ম থাকে না, এগুলোতে কিন্তু সিগনেচার করে নেয়। ওখানে কিন্তু একটা ফর্ম দেয়, আপনার মানে কিসে চাকরি করেন, বাবা মার নাম, আপনার কয়টা ছেলে মেয়ে আছে, কে কি করতেছে, এগুলো সম্পর্কে বয়স ইয়েতে ডিটেলস দেওয়া লাগে। আচ্ছা, ঠিক তেমনি আপনার ক্লায়েন্ট যখন আপনার থেকে কাজ করে নিবে, আপনি ওই কয়জনের কাজ করেছেন, সেই ক্লায়েন্ট কোথাকার না কি, হ্যাঁ, সেগুলো তথ্য রাখেন না। এই তথ্য রাখার জন্য আপনি ধরেন তথ্যটা রাখবেন, কিন্তু তথ্য নেওয়া ঠিক আছে, আপনি আপনার দায়িত্ব হিসেবে বা আপনার কাজের সিকোয়েন্স মিল রাখার জন্য আপনি তথ্যটা নিলেন, কিন্তু তথ্যটা নেওয়ার আগে কি করতে হবে, তার থেকে অনুমতি নিতে হবে বা ওই সম্মতি নেওয়া উচিত। ব্যবহারকারীদের তথ্য নিরাপদের সঞ্চয় এবং পরিচালনা নিশ্চিত করা উচিত। এখন ব্যবহারকারীদের যে তথ্য বা ফাইলটা নিলেন, ধরেন সিবি আকারে নিলেন, হ্যাঁ, সেই তথ্যগুলো কি করতে হবে, আপনাকে নিরাপদে রাখতে হবে। যেমন ওই টেবিলের উপর খালি এমনি কাগজ ফেলে রাখলাম, সিবি যেরকম, হ্যাঁ, ওখান থেকে যে কেউ যে কারোর নাম্বার নিয়ে ডিস্টার্ব করতে পারে, যে কেউ যে কারোর ওই আইডেন্টি পরিচয় নিয়ে বলতে পারে আমি এটা, আমার বাবা এটা, আমার মা এটা, হ্যাঁ, করে না, করা যায়। এখন ওটা যেন সুন্দরভাবে আমরা কি করব, আলমারি হোক, ডয়ার হোক বা ক্যাবিনেট হোক, হ্যাঁ, ডে বাই ডে আমরা যে মানে একভাবে আমরা সিরিয়াল বাই জমা রাখবো এবং মানে তা সুরক্ষিত রাখার চেষ্টা করব যাতে সহজে নষ্ট না হয়। কারণ ভবিষ্যতে যদি কোনো রকম লিগাল ইস্যু হয়, সেই ক্ষেত্রে আইনগত কোনো ঝামেলায় পড়লে আমরা কিন্তু পুলিশকে দেখাতে পারবো যে আমি এই ক্লায়েন্টের কাজ এই দিন করেছিলাম, এই টাকা পেমেন্ট নিয়েছিলাম এবং
এই আমার কাছ থেকে এই কাজ করে নিয়েছিল, আর সেই ব্যক্তিটাকে তার ডিটেলস এইরকম। প্রযোজ্য ডেটা সুরক্ষা আইন মেনে চলা এবং স্পষ্ট গোপনীয়তা নীতি প্রদান করা অপরিহার্য। মানে আপনাকে ডেটাগুলো সুরক্ষিত করার যে আইন সেটা মানতে হবে, প্লাস স্পষ্টভাবে গোপনীয়তার যে নীতি সেটা আপনাকে পালন করতে হবে। কথা দুইটা কি বুঝতে পারছেন? মানে মানে আমাদের যে ইথিক্স মানে নীতি, সেই নীতির মধ্যে একটা ছিল কি স্পষ্ট এবং প্রকাশ, মানে স্বচ্ছ এবং প্রকাশ, আর একটা কি ছিল গোপনীয়তা বা ডেটা সুরক্ষা। দুইটা কি কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখানে সততা এবং সত্যবাদিতা আছে। ডিজিটাল বিপণনকারীদের তাদের বিপণন যোগাযোগে সঠিক এবং সত্যবাদী তথ্য প্রদান করা উচিত। পণ্য বা পরিষেবা সম্পর্কে দাবি প্রমাণ দ্বারা সম্মতি হওয়া উচিত এবং বিভ্রান্তিকর বা মিথ্যা বিবৃতি এড়ানো উচিত। মানে ডিজিটাল মার্কেটিং এ আপনি যখন বিপণন মানে হচ্ছে ওই কোন একটা প্রচার প্রচারণা চালালেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে এখানে যোগাযোগ সঠিক। এখন যোগাযোগ সঠিক বলতে আপনার যদি কোনো শোরুম থাকে, দোকান থাকে, হ্যাঁ, যে লোকেশনে গেলে আপনাকে পাওয়া যাবে বা আপনার অফিসটা পাওয়া যাবে, সেই যোগাযোগের মাধ্যম ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই দুইটা দিলেই হয় না। কারণ আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যা কিন্তু ইমেল চালাতে পারেন, হ্যাঁ, একটা দেশে যে কোনো প্রান্তে থেকে আপনি কিন্তু নাম্বার চালাতে পারেন, কিন্তু আপনাকে খুঁজে পাবে কি হবে? পুরো পৃথিবী মানে পুরো দেশ ঘুরে বেড়াবে? আপনাকে পাওয়ার জন্য কি করতে হবে? সঠিক লোকেশন দিতে হবে যে বগুড়ার এই এলাকায় যে আপনাকে পাবে, ঠিক আছে? আবার ঠিক সত্যবাদী তথ্য প্রদান, মানে আপনার যে প্রোডাক্ট আদৌ কি ওই প্রোডাক্ট দিতে পারবেন, সেই দেওয়ার যদি সক্ষমতা থাকে তবে আপনাকে কি করতে হবে? ওই তথ্যগুলো প্রদান করতে হবে। যেটা আপনার দেওয়ার সামর্থ্য নাই সেটা নিয়ে বলা ঠিক না, বা সেটা নিয়ে প্রচারণা চালাও আপনার জন্য ঠিক না। কারণ এটা যদি করে তাহলে ভবিষ্যতে দেখবেন অন্য যেসব ক্লায়েন্ট আছে তাদের উপর এর বিপরীত প্রভাব পড়বে। মানে আপনি যদি সঠিক তথ্য দেন তাহলে কিন্তু আপনার যারা অডিয়েন্স বা যারা থাকবে, যারা আপনাকে ফলো করে, হ্যাঁ, বা কাস্টমার যারা হয়, তারা কিন্তু আপনার প্রতি মনে করেন বা গ্রাহকরা এরা কিন্তু আপনাকে বিশ্বাস করবে যে এই ব্যক্তি এটা ইয়ে করে দিয়েছিল, ইনি সর্বদাই সঠিক সৎ পথে চলে এবং ভালো কাজগুলোই করে। কিন্তু দেখবেন দুই নম্বরের ব্যক্তিদের সাথে যদি যুক্ত হয়ে যান তখন কিন্তু ভবিষ্যতে ভালো ব্যক্তির অ্যাডও করতেছেন বা ও ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করে দিচ্ছেন, তারপরও কি ওই ভালো ব্যক্তিটাও কেউ বিশ্বাস করবে না। কারণ এ তো এর আগে 2 নম্বরের কাজদের সাথে কাজ করছে, তার মানে অ্যাডটা হয়তো কোনো 2 নম্বরে আছে, থাকলেও থাকতে পারে। তাহলে বুঝতে পারলেন এই প্রমাণ বা সম্পর্কের প্রমাণ ইয়া করা আর এবং বিভ্রান্তিকর বা মিথ্যা বিবৃতি এড়িয়ে চলা কেন করা উচিত। আচ্ছা, সম্মতি ভিত্তিক বিপণন। আচ্ছা, বিপণন যোগাযোগের জন্য সম্মতি প্রাপ্তি গুরুত্বপূর্ণ। কারণ আপনি বিজ্ঞাপন চালাবেন, এর জন্য আপনার কি লাগবে? সম্মতি পেতে হবে। কারণ ও কিসের উপর বিজ্ঞাপন দিতে চাচ্ছে, হ্যাঁ, সেটা যদি ধরেন আপনি ও কি বিক্রি করতে যাচ্ছে? কলম। আপনি লিখলেন কলম, পেন্সিল, রবার সবই ইয়া করবেন, এদিকে ও শুধু বলছেন কলম, ও পেন্সিল বা রবারের কথা বলেনি, কিন্তু আপনি কি চলেন সবেরই অ্যাড চালিয়ে দিলেন। হ্যাঁ, এখন যদি কাস্টমার, হ্যাঁ, মানুষ কিন্তু প্যাকেজ সিস্টেম পছন্দ করে। আপনি একটা মুদিখানার দোকানে গেলেন, সেখানে যে বললেন যা ডিম দেন, তো পাইছেন, তাহলে এরপর থেকে অন্য কিছু যদি দরকার পড়ে আসলেন, কিন্তু কোনো কারণে অনেক কিছুই আছে বাট ডিম চাইছেন কিন্তু ডিম পাননি, অন্য আবার ওই দোকান ছেড়ে কিন্তু অন্য দোকানে যাবেন না। যখন দেখলেন যে ওখানে পাচ্ছেন, ডিম পাচ্ছেন, চাল পাচ্ছেন, সবই, তাহলে কি করবেন? এরপরে যেখানে আপনি গেছিলেন পাননি, তার মানে কি ওখানে হয়তো নাই বা এরপরে নাও থাকতে পারে, ওখানে আমি পাচ্ছি, তাহলে আমি ওখানে চলে যাবো না? যে আপনারা মুদিখানার দোকানগুলোতে দেখবেন যে জায়গায় পণ্য বেশি থাকে, মানুষ কিন্তু সেই জায়গাতেই যায়। কারণ কি, একসাথে অনেকগুলো জিনিস আমি ওখান থেকে কিনে নিতে পারছি। আর যেখানে মানে অল্প অল্প প্রোডাক্ট তুলে ওখানে যে দেখা যাচ্ছে আমার এখানে অর্ধেক পাচ্ছি, আবার ওখানে যাওয়া লাগছে অর্ধেক নেওয়ার জন্য, মানুষ কিন্তু এটা পছন্দ করে না। ঠিক তেমনি আপনি দেখা যাচ্ছে কোনো একটা অ্যাড চালালেন কোনো একটা পেজের,
সেই পেজে এই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ও ওটা দিতেই পারতেছে না, কিন্তু ও ওটা চেয়ে বসলো, যখন দেখলো যে না এই প্রোডাক্টগুলো দিতে পারতেছে না, যেটা আপনার কাছে আছে সেটাও কি বিক্রি আর হবে না এবং আপনার প্রতি বিশ্বাস হারাবে বা এর কাছে পাওয়া যাচ্ছে না বা পাওয়া যায় না এরকম। যেটা আপনার কাছে অ্যাভেলেবল আছে সেটাই যদি শুধুমাত্র বিজ্ঞাপন করেন তাহলে হবে কি, মানে শুধু দেখেন মানুষের মুদিখানার দোকানে কিন্তু অনেক কিছু আছে, তারপরে দেখবেন যারা চাউলের স্টোর, হ্যাঁ, যেখানে শুধুমাত্র চাউল বিক্রি হয়, তারপর কিন্তু ওখানে যায়। কারণ কি, এখানে চাইলে মনে করেন দেখবেন যে 10 কেজি 15 কেজি 20 কেজি যদি নিতে চান দেখবেন অনেক সময় অ্যাভেলেবল হয় না, কারণ ওরা কিন্তু স্টক করে কি স্বল্প পরিমাণে। কিন্তু যারা শুধুমাত্র একটা টপিকের উপরেই বিক্রি করতেছে, যেমন অনেকগুলো আছে খালি চাউলের বস্তায় বিক্রি করে যাচ্ছে, হ্যাঁ, ওদের কাছে গেলে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির আপনি কি চাউল পেয়ে যাবেন। তখন ঠিক তেমন কি হবে, আপনি যে পণ্যটা বিক্রি করতেছেন ওই পণ্যের অনেকগুলো ভেরিয়েন্ট সে পেয়ে যাবেন, যেটা নাই সেটা না দেওয়াই উত্তম। আর ও আচ্ছা কি আপনার কি মনে হচ্ছে বাইরে চলে গেছি? আচ্ছা, এখন এই জন্যই ও কি দিতে সক্ষম বা কি দিতে সক্ষম না এসব জেনে বুঝে আপনাকে কি করতে হবে, হচ্ছে বিজ্ঞাপনটা চালাতে হবে। আচ্ছা, এই জন্য ওর কি সম্মতি দরকার। আচ্ছা, বিপণনকারীদের অপ্ট ইন পদ্ধতি ব্যবহার করা উচিত। অপ্ট ইন পদ্ধতিটা আমি এখন বর্তমানে বলতে পারতেছি না। জি, এটা কি জানেন, কি বলতেছেন সেটা বলেন, আপনারা দুজন কি বলতেছেন? আচ্ছা আচ্ছা, অপ্ট ইন পদ্ধতি কি বলতে পারেন? বিপণনের অপ্ট ইন পদ্ধতি ভালো দিক আর খারাপ দিক। আচ্ছা, যাই হোক, যাতে ব্যক্তিরা বিজ্ঞাপনের বার্তা গ্রহণ করতে পারে। এখানে অপটিন নাকি এটা কি মনে হয় অপটিমাইজারি কি অংশ নাকি? আইজে অপটিন পদ্ধতি এ সম্পর্কে আমার এখন বর্তমানে ধারণা দিতে অক্ষম, মানে আমি দিতে পারতেছি না, তাহলে আমার পাওয়ার পয়েন্ট দিয়ে বের হয়ে আসতে হবে। আচ্ছা, পরে ব্যক্তিরা বিপণন বার্তা গ্রহণ করতে পারে অযাচিত বা স্প্যাম ইমেল বা টেক্সট বার্তা এড়িয়ে চলুন। আচ্ছা, এখানে আবার এরকমও আছে বিপণন যোগাযোগের জন্য সম্মতি প্রাপ্তি। এখানে ধরেন আপনি বিপণন চালাচ্ছেন, ওই যে ক্লায়েন্টের লোকের মানে যোগাযোগের মাধ্যম হিসেবে নাম্বার ইমেল এসব যে দিই, এগুলো অযথা কোনো ইমেল বা এক্সট্রা কোনো কিছু আমাদের দেওয়া উচিত না। যেটা দিয়ে মনে করেন অরিজিনালি ওই পেজটা রান করতেছে বা যেটা দেওয়া চালাচ্ছে সেটা আমাদের দেওয়া উচিত। এতে হবে কি, মানে অযাচিত বা স্প্যাম ইমেলগুলো থেকে আমরা এড়িয়ে যেতে পারবো। তারপরে কি আছে, ন্যায্যতা বা বৈষম্যহীনতা। মূলত আপনাদের হচ্ছে এখানে প্রশ্ন এরকম আসতে পারে যে ডিজিটাল মার্কেটিং এর কিছু এথিক্সের নাম বলো। তখন আপনাদের এই যে টপিকগুলো আছে না, উপকারী যে টপিকগুলো, এই টপিকগুলোর নাম লিখতে হবে। বুঝতে পারছেন? আপনাদের এই যে মানে নিচকের যে কথাগুলো এগুলো আপনাদের অতটা আসে না। আপনাদের কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কিছু এথিক্সের নাম বলো, এরকম। তখন আপনাদের এরকম যে সব পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আপনাদের লিখতে হবে। এখন যে পয়েন্টটা লিখছেন সেই ক্ষেত্রে অ্যাসেসর হ্যাঁ আপনাদের জিজ্ঞেস করতে পারে যে এটা যে লিখছেন এটা কি, ওই সম্পর্কে আপনার ধারণা আছে না কোনোভাবে একজনের আরেকজনের দেখে দেখে লিখছেন বা কপি করছেন কিনা, ভাইবাতে জিজ্ঞেস করে না, এইভাবে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা স্যার, এগুলো কি আমরা প্রশ্ন উত্তর হিসেবে পাবো আপনার কাছ থেকে? কিসের? এই যে টপিকগুলো মানে প্রশ্ন উত্তর হিসেবে, মনে করেন যে ডিজিটাল মার্কেটিং এর এথিক্স কি, হ্যাঁ ওটা তো পাবেন। প্রশ্ন এবং উত্তর হিসেবে কি আপনার কাছ থেকে পাবো? হ্যাঁ ওটা তো পাবেন। আপনাদের তো শীট দিয়েছি 2টা, হ্যাঁ ওটা কি পড়ছেন? আমার জানার মধ্যে ওটা মনে হয় 2-1 জন ছাড়া কেউই দেখেনি, কারণ হুট করে পিডিএফ চলে আসছে, ক্লিক করছে।
না স্যার আদৌ গ্রুপের মধ্যে কেউ চেকই করে না যে আদৌ কিছু হচ্ছে কিনা। আর প্রশ্নগুলো অনেকটা ইজি আছে, মানে আপনারা যদি 3-4 বার যদি রিডিংও পড়ে যান মাথায় ঢুকবে, কারণ কি ওই যে কনসেপ্টটা আগে পড়ানো হয়েছে ওর উপর বেস করে আপনাদের প্রশ্নটা দেওয়া হয়েছে। এখন এই বিবরণগুলো কি ইংলিশে লিখতে হবে? হ্যাঁ আচ্ছা, না না এখানে তো আপনি বিবরণ চাইবে না, শুধু পয়েন্ট। এখানে শুধু বলবে যে কিছু ডিজিটাল মার্কেটিং এর এথিক্স এর নাম বলো। আচ্ছা, হ্যাঁ, রাইট ডাউন সাম। হ্যাঁ, সেখানে আপনার এই যে শুধু পয়েন্টগুলো পয়েন্টগুলো লিখতে হবে, কিন্তু পয়েন্টগুলো লেখা তো ঠিক আছে, কিন্তু আপনার অ্যাসেসর জিজ্ঞেস করতে পারে না এটা কি ওটা কি, সেই ক্ষেত্রে আপনাদের পয়েন্টগুলো সম্পর্কে ধারণা দিচ্ছি। জি, বুঝতে পারছি। ন্যায্যতা এবং বৈষম্যহীনতা, ডিজিটাল বিপণনকারীদের জাতি, তারপরে হচ্ছে লিঙ্গ, ধর্ম বা অন্যান্য সুরক্ষিত তারপর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বৈষম্যমূলক অনুশীলনের জড়িত হওয়া উচিত নয়। এখানে ওই যে আমরা অনেক সময় করি না যে এখনই যদি মানে গ্রাম থেকে লোক আসে বা হচ্ছে সাঁওতাল প্রজাতি লোক আসে বা চাকমারা আসে, হ্যাঁ আমরা কেমন কেমন করি না, আবার ওই যে বেঁধে নি যারা সাপের খেলা দেখায়, হ্যাঁ মাঝে মাঝে টাকা দিয়ে ইয়ে কর, না শিখায়। হ্যাঁ এটা দেখলে আমরা অনেক সময় কেন করি না, কেমন কেমন কেন করি। হ্যাঁ, তাদেরকে আমার- অবশ্যই দেখা বা আমার কোনো কিছুতে ইয়ে হয় না, মানে আমার তৃতীয় লিঙ্গ নিয়ে একটু সমস্যা হয়, মানে এদের নিয়ে অতটা সমস্যা হয় না। ওরা যে আবার বিরক্ত করে স্যার, বিরক্তি করে। হ্যাঁ? ওরা আবার বিরক্ত- না আমি না আমার লাইফে আমি জীবনে মনে হয় 6 থেকে 7 বার পাইছি, মানে বেদিনী। হ্যাঁ, ওই 10 টাকা দিলেই ছেড়ে দেয়। কিন্তু একজন মানে একটা জিনিস আমার খারাপ লাগছিল, মানে আমার কলেজের শার্ট আমি নতুন নিয়েছিলাম, সেই শার্টটা মানে টাকা দিই, হ্যাঁ ভাই দিচ্ছি, কিন্তু সে আমাকে টাকাটা মানে আমার শার্ট ধরে টানছিল, আর আমার এখানে ওর লোকের পুরো দাগটা সাদা শার্ট, এতটা মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ আমি বলছি মানে দাঁত পিষে বলছি সরবি নাকি পিঠুন খাবি এরকম, মানে সেটা মানে আপনাদের ভাষায় মনে করেন এই ভাষায় বললাম, কিন্তু ওখানে একটু রাফ ভাবে বলছি এবং রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করে বলছি, দরকার ছিল। যার কারণে না বিষয়টা ও জানে না, না ও না 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 সে টাকা চাক ঠিক আছে দিতে পারি, না থাকলে দিলাম না ঠিক আছে, কিন্তু ও জানে তোর হাত ময়লা আছে, হ্যাঁ, ও আমার সাদা শার্ট এমন ভাবে ইয়ে করছে, এর থেকে এই পর্যন্ত এইভাবে তো ধরছে, এরকম 3 আঙ্গুলের দাগ ওখানে ভরে গেছে। এখন ওরা হয়তো সিংড়া লাগায় বা কিছু লাগায় না, লাগে যায় না, ওই সব কিছু টাইপটা এখানে সব মেখে গেছে, মেজাজ এত খারাপ হয়ে গেছে। ঠিক আছে, ওকে আরো কিছু লাগাবে। মানে এই জিনিসটা আমার ইয়ে লাগছে, তুমি ভাই টাকা চাচ্ছ, তোমার অভাব আছে, যদি আমার কাছে আমার যদি এরকম সামর্থ্য থাকে আমি দিলাম, না থাকলে দিলাম না ঠিক আছে, কিন্তু তুমি জানিচ্ছ তোমার হাতে ময়লা আছে, সেই ক্ষেত্রে তুমি আমার কেন কাপড়টা নষ্ট করলো। সেটাই তো। যাই হোক, না কিছু কিছু পরিস্থিতি আমাদের এরকম হয়, আমারও এটা হয়, কিন্তু আমি এটাতে এখন অনেকটাই ওভারকাম হয়ে আসি, কারণ আমি মনে করেন আগে আমি যখন না, এটা শুধুমাত্র এই সব প্ল্যাটফর্মে তা না, আজ যে ট্রেনিং প্রফেশন আছেন না, এখানে কিন্তু যারা এখানে আছেন তারা কি সবাই কি সেম এজের হয়? না, তাহলে এখানে কি আমার সমস্যা হওয়ার কথা ছিল না? এটা কিন্তু আমি যখন প্রথমে এই ট্রেনিং প্রফেশনে আসছিলাম এই 20-22 সালের দিকে, তখন কিন্তু আমার এই সমস্যাটা হয়েছিল। সিগনেচার করছেন? থামেন একটু ওয়েট করেন, ছবিটা তোলা হোক তারপরে। ওখানে হচ্ছে ইয়ে ভাই আছে, তাকে বলেন একটু ছবি তোলা যাবে। এখন বিষয়টা হচ্ছে কি, তখন এরকম আমার কিছু স্টুডেন্ট পেয়েছিলাম যার বয়স 45, গার্জেন, হ্যাঁ মহিলা, তাকে আমি কম্পিউটার শেখানোর ইয়ে করেছিলাম, তাকে আমি টাইপিং শেখাচ্ছি বাংলা এবং ইংলিশ, কিন্তু সেই প্রার্থী আমার কাছে বলতেছে স্যার আমি আরবি শিখবো, কারণ সে আরবি টিচার, সে বাংলা ইংলিশের অক্ষরই সে বুঝতে পারতেছে না, আমি তাকে কিভাবে এখন আরবি ওইভাবে শেখাই।
এখন সে যে হচ্ছে বাংলা এবং ইংলিশ তাতে তার টাইপিং স্পিড খুব স্লো। হ্যাঁ, আমি বললাম আপনাকে ওটা শিখাবো, ঠিক আছে, আপনি আগে এগুলো মানে আমাদের কি আছে, আপনার একটা ধাঁচ আছে না বা নিয়ম আছে না, যে আমাদের কি করতে হবে, পার্ট বাই পার্ট কাজ করতে হবে। আপনার কিবোর্ড, এই কিবোর্ডের সম্পূর্ণ অক্ষরগুলো কি একদিন শিখবেন? না। মোহাম্মদ এখানে বসুন। আচ্ছা, সবগুলো ওয়ার্ড কিন্তু আপনি একদিন শিখতে পারবেন না। আপনি কি করতে হবে, এই যে 8টা লোক আছে, এই লোকগুলো কিন্তু এখানে একটা বসার জায়গা না আছে, জানা, ASDF আর JKL সেমিকোলন, এই 8টা জায়গায় বসাতে হয়। বসে আপনাদের কি করতে হয়, অক্ষরগুলো আয়ত্তে নিয়ে আসতে হয়, এভাবে সব করা। এখন ঠিক তেমনি ওনাকে আমার কি ওই লাইনে যেতে হবে না, না, ওনার ফার্স্ট কনসেপ্টই হচ্ছে এটাই, আমি আরবি শিখবো। আচ্ছা, আমি ভাবলাম যে তাহলে উনি এক্সপার্ট, মানে এসব জানে, এই দেখি সে না পারে কপি করতে, না পারে কাট করতে। আমি এখন তাকে বলতেছি, মানে বেসিকটা যখন শিখেছিলাম যে কপি এভাবে করতে হয়, এই যে বলছি না, উনি তাই লিখছে মাউসটা এখানে নিয়ে যেতে হবে, মানে মাউসটা এখানে নিয়ে যেতে হবে, সেটাও লিখছে। আমি অবাক, মানে মানে ওনার বয়স না, আসলে কি ওনার বয়সটা বেশি হয়ে গেছে, মানে উনি, আমি তো বলছি যে মাউসটা এখানে নিয়ে যে ক্লিক করতে হবে ডান পাশে, হ্যাঁ, উনি ওই রকমই বলেছে মাউসটা এখানে, মানে ওই ওয়ার্ডটা লিখে এখানে নিয়ে যে ডান পাশে ক্লিক করতে হবে, এটা আসবে, তারপর এটা, মানে ওইভাবে আমি মুখে মুখে যা বলতেছি উনি তাই তাই লিখে যাচ্ছে। মানে ওটা মানে মানে এরকম। এখানে কিন্তু আমাদের ওই সময় কিন্তু ওই মানুষটা মানে আমার স্টুডেন্ট হওয়ার পরে আমি অনেক কিছু শিখতে পারছি। কারণ কি, যারা আপনাদের মতন হয়, অল্প বয়স হয়, অল্প বয়স না মিডিয়াম, তাদের কি বোঝার ক্ষমতাটা অনেক ফাস্ট হয়, অল্পতেই বুঝতে পারে। কিন্তু তারা কি এখন ব্যাক সাইডে চলে গেছে, মানে তারা এখন অস্তিত্ব হারাচ্ছে। সেই ক্ষেত্রে ওই সময় তাদের কিন্তু মেন্টালিটি বা মনে রাখার স্মৃতিটা ওই রকম হয় না। তাকে যখন মনে রাখানোর জন্য কতগুলো কষ্ট করা লাগছে, তখন আমি বুঝতে পারলাম যে না, স্টুডেন্ট পড়ানো এত সহজ না, অনেক কিছু করা লাগে। কিন্তু রিসেন্টলি আপনাদের আগের ব্যাচে উনি আমাকে ফোন দিয়েছিল, মানে উনি তো একটা স্কুলের ম্যাডাম, যার কারণে ফোন দিয়েছিল, মানে সে আমার যে ফেসবুকে যে অ্যাড চলতেছে না, ওটা দেখে আমাকে ফোন দিয়েছিল, দিয়ে বলছি তোমাকে এখানে দেখলাম, মানে এখানে দেখা গেল বা ইয়ে করলাম, তুমি এটা পোস্ট দিয়েছো, মানে এটা কি এখানে, পরে ফোন দিতে যায় দেখে যে আমারই নাম্বার, তো বলতেছে এখানে কি করছিস, আমি বলছি এরকম, বলছে মাশাল্লাহ মাশাল্লাহ, মানে অবশ্য তিনি খুব ভালো, মানে ইসলামী দিক থেকে, তো ওনার কথাগুলো খুব ভালো লাগলো। যাই হোক, এই মানে মানুষের কি ভেদাভেদ থেকে আমরা এখন আমাদের স্টুডেন্টের পুরনো ইতিহাসে চলে গেছিলাম। কিন্তু এগুলো কি আমাদের শিখতে হবে, কারণ আপনি যদি কোনো একটা অফিসে কাজ করেন, এখানে কিন্তু সিনিয়র জুনিয়র অনেকেই থাকবে, ওদের সাথে কি মিলেমিশে কাজ করতে হবে না। প্লাস আপনার যে ক্লায়েন্ট আছে, সে আপনার ওই 18-20 বছরের মেয়েও আসতে পারে, আবার ওই 60 বছরের নারীও আসতে পারে। হ্যাঁ, যাই হোক, না আমার ওই স্টুডেন্টটা হচ্ছে 45 বছর ছিল, মানে এরকম যে ওর পরে আর ওর মানে মানে শেখানোর সময় থাকে না, সময় হবে না, মানে বাতিলের খাতায় একটা লিমিট থাকে না যে 18 বছর থেকে এত বছর পর্যন্ত সে কোর্স করতে পারবে, এরকম একটা লিমিট থাকে। তো উনি একদম লিমিটের শেষ প্রান্তে চলেছিল। হ্যাঁ, কিন্তু মানুষটা খুব ভালো ছিল। কিন্তু ওনাকে শিখাতে যে আমার সবচেয়ে সমস্যা হয়েছে এটাই, এই যে সবার সামনে বললাম না, এই বলার পরে যখন আমার মনে শেষ হয়ে গেছে, মানে আধা ঘন্টা কথা বলি আর 20 মিনিট কথা বলি, তখন তো ক্লাসগুলো কি ছোট ছোট করে হয়, ছোট ছোট করে হয়, কারণ কম্পিউটারের মধ্যে করতে গেলে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হয়, মানে অক্ষর চিনতে হয়, ইয়ে চিনতে হয়, এগুলো প্র্যাকটিস বেশি থাকে। বলছি, বলার পরে যে একটু ভাবলাম যে ওই পাশে একটু বসি, উনি বলবে যে যে এখানে আসে বসো, তো বসে আবার দেখে দাও, এটা আবার দেখে দাও। কিন্তু না, তারপরে ওনাকে আমার খুব ভালো লাগছে, কারণ উনি মানুষ হিসেবে খুব ভালো। হ্যাঁ, এই উল্টা দিকে দেখবেন যারা হচ্ছে 18-20 বছরে যারা ছিল, তারা ওই যে করছে একবার করে দেখবেন
স্যার একটু খাওয়া দাওয়া করে আসি, এটা করে আসি, দেখা দেখেন বাইরে চলে গেছে। কিন্তু উনি একদম টাইম টু টাইম সবসময় ছিল, এবং অনেক সময় এক্সট্রা টাইমও ইউজ করেছে। ওনার অনেক সময় তো প্রশ্ন করা লাগে বা ইয়েটা করা লাগে, এখানে একদম প্র্যাকটিস করার চেষ্টা করছে। আসলে কি ওনার ইচ্ছা শক্তিটা খুব ভালো, মানে হয়তো বা এরকম হতে পারে ওনার অফিস থেকে বা ইয়ার থেকে কেউ কিছু বলছে যে আপনি এটা পারেন না, হয়তো বা ইগো হার্ট হয়েছিল, যার কারণে বলছে যে না কি আছে সেটাই দেখবো, এই হিসাব করেও আসতে পারে। কারণ উনি কিন্তু অলরেডি মনে করেন অনেকটা বছর 15 বছর 10-15 বছরের উপরে জব করে আসছে। হ্যাঁ, মানে এতদিন পরে আসে, তার কেন যে মনে হলো যে একটু শেখা উচিত। এই দিকে শুরুতে যখন প্রথম দিকে যখন ইয়ে করছি, আমি জানতাম যে ওনার সাথে ওনার মেয়ে আসতো, সে ইন্টার সেকেন্ড ইয়ারে করে। হ্যাঁ, আমি ভাবছি তাকে আমার শেখাতে হবে, বলতেছে না ও আসছে কি সে না, ও মানে অন্য কলেজে চলে, মানে অন্য এলাকায় চলে যাবে, জাস্ট মায়ের সাথে আসছে কিছুদিন, ভালো চলে। মানে ওই সময় আমার হচ্ছে মানে ব্যাচের মধ্যে, মানে আমি একটা ব্যাচে ছিলাম, ওই ব্যাচ থেকে আমাকে এই ব্যাচে আবার ইয়ে করা হয়েছিল, চেঞ্জ করা হয়েছিল, যে এই ব্যাচটা একটু দেখেন। ওই সময় ছাড়টা একটু ইয়ে ছিল। যাই হোক, আমরা কোথায় ফিরে আসব? বৈষম্যমূলক অনুশীলনে জড়িত হওয়া উচিত নয়, মানে আমরা বৈষম্য করব না, সবার সাথে সমান ব্যবহার করব। আচ্ছা, এখানে একটা এটা শেষ করিনি একটা কথা বলবো। অন্তর্ভুক্তমূলক বিপণন পদ্ধতি অনুসরণ করা উচিত, মানে সবাইকে যাতে আমরা অন্তর্ভুক্ত করতে পারি সেটা আমাদের করা উচিত। এখানে আমাদের এনএসডিএ তে একটা জিনিস আছে, বৈষম্যতা। বৈষম্যতা সম্পর্কে আমাদের বলা হয় যে আমার কাছে ধরেন এখানে 6টা বক্স আছে সেম সাইজের। হ্যাঁ, ধরেন 6টা বক্স আছে। এখানে ধরেন স্টেডিয়াম আছে, এখানে আমাদের কি আছে? দেওয়াল। ওই পাশে খেলা চলতেছে, সবাই খেলতেছে, ঠিক আছে, সবাই খেলতেছে। এখন এখানে 2 থেকে 3 জন মানুষ আছে। একজন মানুষ মনে করেন এই পর্যন্ত দেখতে পাচ্ছেন, দাঁড়িয়ে থেকে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন, বুঝছেন? আরেকজন মানুষ আছে যে দেখতে পাচ্ছেন না, তার মাথা পর্যন্ত, মানে মাথাটা দেওয়াল পর্যন্ত ইয়ে হয়ে গেছে। আর আরেকটা আছে কি? বাচ্চা। আচ্ছা, এখানে 6টা দরকার নাই, 3টা হলেই হবে। এখন যদি এদের আমি কি দিলাম? 3টা বক্স দিলাম, এর নিচে একটা বক্স দিলাম, এর নিচে একটা বক্স, এর একটা নিচে বক্স দিলাম। বক্স দিলে কি হবে? এই যে আমার যে দেওয়ালটা, এই দেওয়ালটা তো নিচে চলে আসবে না, এর উঁচুতে উঠে যাবে না, তাহলে হবে কি তখন? মানে এইরকম হলো। এখন কয়জন দেখতে পাচ্ছে? 1 2 আর এ কি দেখতে পাচ্ছে? কারণ কি এ তো আরো ছোট। এখন এই জন্য আমাদের বৈষম্যতা মানে ঠিকই আছে, বৈষম্য করা যাবে না। এখানে আমি সবাইকে সমান দিছি, তাহলে কি হলো? যার যতটুকু প্রয়োজন সে হ্যাঁ, যার যতটুকু প্রয়োজন। এখন এর কিন্তু অলরেডি এই টেবিলের বা বক্সের দরকার নাই, দরকার ছিল কি? তখন এ কি হবে? এ আরেকটু উঁচু হয়ে গেল, তখন এ দেখতে পারবে। এখন এনএসডিএ তে আপনাদের এটাই শেখায়। না, এনএসডিএ তে আপনাদের এটাই শেখায় যে যার যতটুকু প্রয়োজন সেই হিসাব করে তাকে দেওয়া। তার মানে এই না যে এর জন্য আমি দরজা খুলে দিলাম, এই ঢুকে চলে যাক আর এই দুটো এটি পড়ে থাকে। হ্যাঁ, এটা হলে হবে বৈষম্য। আমার লক্ষ্য কি ছিল? সবাইকে মাঠটা আমি দেখতে সাহায্য করব, তাই না? আমার লক্ষ্য কিন্তু এরকমই ছিল। এখন দেখার জন্য কাকে কতটুকু দেওয়া উচিত সেটা। ঠিক তেমনি আপনারা সবাই ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন না? এখানে অনেকে আছে এক্সপার্ট, আবার অনেকে আছে কিছুটা জিনিস জানে, আবার কিছু কিছু জিনিস জানে না, আর কিছু মানুষ আছে একদমই কিছু জানে না। কিন্তু সেই ক্ষেত্রে আমার কি এইরকম ভাবে যদি আমি চলে যাই, হ্যাঁ, অনেকে ভালো বুঝবে, অনেকে বুঝবে না, অনেকে ইয়ে হয়ে যাবে, স্কিপ করে যাওয়া আমার যাবে না। এই জন্য আমরা কি করতেছি? ধরে নিলাম কেউ কিচ্ছুই জানে না, কি করতেছি?
একদম সবকিছুই দিয়ে যাচ্ছি। আর আপনারা আরো কিছুদিন পর মনে করেন ওই যখন ওই যে ওভারঅল ক্লাস হয় না, ওই আগের ব্যাচগুলোর মতন মনে করেন যেটা ইম্পর্টেন্ট ওই হিসেবগুলো পাবেন, মানে ওইভাবে ক্লাস পাবেন। তখন আপনাদের যারা মনে করে নিয়ে আসে মানে কাজগুলো ভালো পারে বা জানে, তাদের কাছে মনে হবে যে না আজকে মনে করেন একদম এই 1-2 সপ্তাহ বা এই 1 মাস ধরে যা শিখেছে আজকে দিনেই সব শিখে দিছে। আর যারা নতুন তাদের যদি ওইটা দেখায়, হ্যাঁ রে এতগুলো জিনিস শিখাইছে, কিন্তু এখন এত কিছু শেখানোর পরে যদি ওটা শিখায় তখন ওরা বলছে না এগুলো তো শিখাইছে আর জাস্ট খালি ওভারঅল করে দিল। আমাদের এই ট্রেনিং প্রফেশনে আসলে দেখবেন এত কিছু করবেন, তারপরে একজনে আসা একটা না একটা ভুল ধরবেই। মানে আমি স্লাইডের ক্লাস নিতাম না, পিডিএফ এ নিতাম, তার আগে মুখে নিতাম, তারপরে দেখবেন অনেকে বলতো আপনি এটা স্কিপ করে গেছেন, এটা স্কিপ করে গেছেন। তারপরে পিডিএফ এ আসলাম, পিডিএফ থেকে আমি স্লাইডে আসলাম যাতে স্কিপ না হয়। আচ্ছা, তারপর কি দিয়ে আছে? বৌদ্ধিক সম্পত্তির অধিকার। এখানে বৌদ্ধিক সম্পত্তির অধিকারকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপণনকারীদের যথাযথ অনুমতি ছাড়া কপিরাইট, ট্রেডমার্ক, প্যাটেন্ট বা অন্যান্য বৌদ্ধিক সম্পত্তি লঙ্ঘন করা উচিত না। এখানে ওই যে এর আগে বলা হয়েছিল না যে এটা ওর তৈরি, হ্যাঁ ওটা আমি অন্য কাউকে যদি দিতে চাই তাহলে কি ওকে জানিয়ে প্লাস ওর নাম ওখানে কি আমাকে উল্লেখ করে দিতে হবে, কারণ এটা ওর তৈরি, আমার না। তো অন্যের জিনিস নিজের বলে চালিয়ে দেওয়া যাবে না। এখানে আমাদের কি করতে হবে? তার ট্রেডমার্ক, কপিরাইট, প্যাটার্ন এটা আমাকে দেওয়া উচিত। এগুলো সবকিছু কি আপনাদের ডিজিটাল মার্কেটিং এর এথিক্স। তারপর কি দিয়ে আছে? সামাজিক দায়িত্ববোধ। ডিজিটাল বিপণনকারীদের তাদের বিপণন কার্যক্রমের সামাজিক প্রভাব বিবেচনা করা উচিত। তাদের ক্ষতিকারক বা আপত্তিকর বিষয়বস্তু প্রচার করা থেকে এড়িয়ে চলা উচিত এবং সমাজে ইতিবাচক অবদান রাখার চেষ্টা করা উচিত। এখন আপনি ডিজিটাল মার্কেটিং চালাচ্ছেন, এখন আপনার কন্টেন্ট ধরেন আপনাকে এমন একটা কন্টেন্ট দিল যা মানুষের জন্য আপত্তিকর, যেটা দেখানো উচিত না। হ্যাঁ, ধরেন এখন কন্টেন্টের মধ্যে কি করতে পারে? ধরেন আপনি কোনো পশু জবাই করতেছেন, কাটাকাটি করতেছেন, হ্যাঁ এটা কি মানুষের উপকারে আছে না? কাটা শিখলো, হ্যাঁ যেমন গরুই ধরেন জব করলো, কাটলো, সবকিছু ঠিকঠাক, ওটার উপর আপনি কন্টেন্ট ছাড়লেন, কিন্তু এটা আপনার কাছে মনে হচ্ছে যে ঠিকই আছে, শেখার দরকার আছে, কিন্তু এটা কিন্তু অনেকজনের কাছে আপত্তিকর হবে। কাদের কাছে? যেমন হিন্দু ধর্ম, ওটা কিন্তু মেনে নেবে না। আবার দ্বিতীয় বিষয় আছে, অনেক বাচ্চা আছে যারা কিন্তু ভয় পাবে, তাই না? আবার আপনার হচ্ছে এই যে রক্ত, হ্যাঁ এই রক্ত কিন্তু বের হলে সেটা কিন্তু ওই আপনার সাইটগুলো, সোশ্যাল মিডিয়া সাইটে বলেন আর ইউটিউব কন্টেন্টই বলেন, দুইটাতে কিন্তু ক্লেম আসে, রেস্ট্রিকশন দিয়ে দেয়। হ্যাঁ, এসব করা আমাদের যাবে না। মূলত আমি এখানে উদাহরণ অনেকগুলোই আছে যেটা আমি বলতে পারবো, কিন্তু সব উদাহরণ সবার সামনে নিয়ে আসাও ঠিক না। যেসব আপত্তিকর বিষয়গুলো আছে সেগুলো আমাদের কি প্রচার প্রচারণা করা যাবে না, এসব আমাদের মাথায় রাখতে হবে। এখন তার বিনিময়ে সে যত টাকাই দিক, তারপরে দেখবেন আমরা আপনারাই একটা জিনিস খুব বেশি করি, কোনোভাবে যদি বলা উচিত না তারপরও বলতেছি যে কারোর কোনো লিঙ্ক ভাইরাল হয়েছে, বেশি কিছু না, এ বন্ধু শেয়ার করে দিই, তাই না? স্কিপ করে যা, তারপর হাইড মার বা হচ্ছে ইগনোর মার, তা না ভাই, এগুলো আমাদের করা থেকে বিরত থাকতে হবে। কারণ তুমি শেয়ার করলা, হ্যাঁ তোমার ওখানে ফ্রেন্ড সার্কেল না, তোমার ফ্যামিলি মেম্বার ওরাও আছে, এগুলো আমাদের মাথায় রাখা উচিত। তারপরে কি আছে? পর্যবেক্ষণ এবং সুরক্ষা। বিপণনকারীদের তাদের
ডিজিটাল বিপণন প্রচারণা তদারকি এবং সুরক্ষা নিশ্চিত করা উচিত। হ্যাকিং, ডেটা লঙ্ঘন বা সংবেদনশীল তথ্য অনুমোদন অ্যাক্সেস রোধ করার জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করা উচিত। মানে আপনি ডিজিটাল মার্কেটিং ধরেন ওয়েবসাইট বলেন, ফেসবুক অ্যাকাউন্ট বলেন, বিভিন্ন কিছু কাউকে খুলে দিছেন বা পেজগুলো সাজিয়ে দিছেন, হ্যাঁ, কীভাবে কন্টেন্ট ইয়ে করবে সব কিছু শিখে দিছেন। তারপরও যাতে হ্যাক না হয় বা ডেটা লঙ্ঘন না হয় বা এগুলো না হয়, এর জন্য আপনাদের প্রত্যেকটার জিনিসই কিন্তু সিকিউরিটি সিস্টেম আছে। ফেসবুকে আপনি লগ ইন করতে যাচ্ছেন, পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস বা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিল, তারপরেও আপনি কিন্তু ঢুকতে পারবেন না। এর জন্য কি করতে হয়, আপনার হোয়াটসঅ্যাপের ওখানে কোড যাবে, ওই কোড যখন তুলবেন মানে 2 ফ্যাক্টর অন যদি করে দেন, তাহলে কি হবে, যতক্ষণ না পর্যন্ত কোড দিচ্ছেন তার আগ পর্যন্ত কি ঢুকতে পারবে না, যতই আপনি পাসওয়ার্ড জানেন, যতই আপনি ইয়ে করেন, সম্ভব না। আবার ইমেলে আপনি ধরেন 2 ফ্যাক্টর হোয়াটসঅ্যাপে ওটা ইয়ে হলো না, ওটা আবার ইমেলেও কিন্তু ট্রান্সফার করা যায়, করতে পারি না। রিসেন্ট আমি পাসওয়ার্ড জানি, ইমেল অ্যাড্রেস জানি, বাট যদি আমি ওই মানে এরকম সিকিউরিটি সিস্টেমগুলো অন রাখি, তাহলে কি হবে, দেখা যাচ্ছে আমি এখানে কাজ করতেছি, কাজ করলাম, এ এখানে বসে আছে, ধরলাম আমি বললাম এটা আমার দিকে তাকাচ্ছে না, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এ আমার পাসওয়ার্ডটা দেখে নিল। আমার স্কুল লাইফে যেটা হয়েছিল, আমার স্কুল লাইফে আমার পাসওয়ার্ডটা আমার বন্ধুরা দেখে নিয়েছিল এবং আমার ওই আইডিটা তারা নিয়ে নিয়েছিল। হ্যাঁ, এটা কি, এটাও কিন্তু হ্যাকের অংশ না? কিন্তু এটা মনে করেন নিজে হ্যাক করতে দিছি এরকম অবস্থা। কারণ আমি যদি মানে ওদের সামনে যদি লগ ইন না করতাম, তাহলে তো ওরা জানতোই না। হ্যাঁ, আর পাসওয়ার্ড দেওয়ার সময় আমি মানে ওদেরকে দেখেছিলাম, দেখ আমার মানে আমি পাসওয়ার্ডটা এরকম দিছিলাম যে ওই যে 1 2 3 4 এখানে লেখা থাকে না কিবোর্ডের, এই কিবোর্ড থাকে না, আমার প্রথম অক্ষর কি এম, আমি দিছিলাম কি ওদের এমনি মজা করে বলছিলাম এরকম এরকম এরকম, উপরে আমি কি এম লিখছি, তারপরে কি স্টার মানে ভিআইপি ভার্সন, তাহলে কি 1 8 3 4 6 1, মানে ওই দেখ স্টার প্যাটার্ন আছে না, আমরা ডট হিসেবে নিয়ে স্টার, এই যে স্টার মানে ইয়েটা বুঝে দিছিলাম, যার কারণে ওরা আমার আইডিটা মানে একজন নিয়ে নিছিল। যদিও ওই আইডিটা নিয়ে কি আর না নিয়ে কি, খুলছিলাম আমি 6-7 দিন আগে, মানে কেবল আমি মনে করেন শিখেছি নয়া স্কুল লাইফে, তাই ওটা নিয়ে কত কি হয়ে গেল। যাই হোক, আমাদের কি করতে হবে, এই যে বিভিন্ন রকমের অ্যাক্সেস রোধ, হ্যাঁ, আপনি জিমেলের ভিতর ঢুকলে একটা জিনিস খেয়াল করতে পারবেন, এই জিমেলের মাধ্যমে আপনি কতগুলো অ্যাকাউন্ট কোথায় কোথায় খুলে রাখছেন বা কোন কোন ডিভাইসে এটার অ্যাক্সেস দেওয়া আছে, সবকিছু আমরা দেখতে পারি না। আপনারা এই জিমেল দিয়ে যদি এখন ফেসবুক চালান বা অন্যান্য কোনো ওয়েবসাইটে যদি অ্যাকাউন্টও খুলেন, সেগুলো কিন্তু দেখা যায় যে এটাতে কি কি অ্যাকাউন্ট খোলা আছে। যারা ওদের গেম খেলে তারাও কিন্তু জানে যে ওই গেমগুলো ওগুলো অ্যাড হয়ে থাকে। তারপরে কি আছে, গ্রাহকের সম্পৃক্ততা এবং প্রতিক্রিয়া। যাই হোক, গ্রাহকের প্রতিক্রিয়া মূল্যায়ন করা এবং উদ্বেগগুলি সমাধান করা গুরুত্বপূর্ণ। বিপণনকারীদের গ্রাহকদের সাথে সক্রিয়ভাবে জড়িত থাকা উচিত, তাদের জিজ্ঞাসা জবাব দেওয়া উচিত এবং যে কোনো সমস্যা সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া। স্বাক্ষর দেননি, হাজিরা শীট কই, ওই যে সেখানে। আপনাদের এই কাস্টমারের সাথে নিয়মিত সম্পর্ক ঠিক রাখতে হবে। এখন সম্পর্ক কীভাবে ঠিক রাখবেন, ওরা কোনো যদি সমস্যা হয় সেই সমস্যার সমাধান করলেন, বা ওরা যদি কোনোভাবে হেল্প চায় সেই ক্ষেত্রে আপনি যদি পারেন তাহলে সেই ক্ষেত্রে হেল্প করলেন, যদি না পারেন কার কাছ থেকে হেল্প পাওয়া যেতে পারে সেরকম একটা রায় দিলেন। হ্যাঁ, ধরেন আমাকেই দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে কোনো একটা কাজ বললেন যে ভাই এটা করে দেন, দেখা যাচ্ছে আমি ওটা পারতেছি না, তাই বলে কি করবো, যে হচ্ছে হাল ছেড়ে দেবো, যে হচ্ছে পারতেছি না। আমি চেষ্টা করলাম, দেখেন বিভিন্ন সাইট থেকে চেষ্টা করলাম কীভাবে করা যায়, করার চেষ্টা করলাম, তাও যদি না হয় সেই ক্ষেত্রে কী করবো। এই বিষয়ে আমাদের কিন্তু কিছু লোক আছে যারা এই বিষয়ের কাজগুলো করে, আমাদের কাছে কি তাদের সাথে যোগাযোগ আছে না, তাদের সাথে পরিচয় করে দিলাম যে আপনি এখানে যান, এখানে যাই আমার কথা বলেন, যে ওরা ঠিক করে দেবে। তারপর কি আছে, ক্রমাগত শিক্ষা এবং সম্মতি।
এখন ডিজিটাল বিপণনকারীদের নীতিগত মান, শিল্প নির্দেশনা বা ডিজিটাল বিপণন সম্পর্কিত আইন বিধি সম্পর্কে আপডেট থাকা উচিত। এটা কিরকম, ওই যে আগে কিছু কিছু জিনিস ফ্রিতে ছিল, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ফ্রি নাই, আপনি ধরে নিচ্ছেন না এখনো তো ওটা ফ্রি আছে। তারপর কোনো কোনো টপিক বা কোনো কোনো অপশন সেটা আমি কোথায় পাচ্ছিলাম, হোমেই পাচ্ছিলাম বা প্রোফাইলের উপরেই ফার্স্ট পেজেই পেয়ে যাচ্ছিলাম, বাট আমাকে কি ভিতরে কোনো একটা অপশনের ভিতরে যে ওই কাজগুলো করা লাগতেছে, এরকম করা লাগতে পারে না, এটা কি আপডেট আসে না? যেমন আপনাদের কি এনএসডি এর কথা সেদিন বললাম না, সকালবেলায় দেখলাম একরকম, দুপুর দিকে দেখলাম ল্যাগ দিছে, রাতের বেলা দেখতেছি মানে বিকেল বেলায় দেখতেছি, দুপুরের পরে বিকেলে যা দেখতেছি চেহারা উল্টে গেছে, থিম চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক কিছু আমি খুঁজে পাচ্ছি না। এটা কি, এটা কিসের মাধ্যমে হয়েছে? আপডেট করছে বিদায় তো এটা হয়েছে। এই সব মানে নিয়মিত আমাদের কি করতে হবে, আপডেট থাকতে হবে। প্লাস এখানে আইন বিধি বলা আছে। আইন বিধি বলতে ধরেন আপনি ফেসবুক চালাচ্ছেন, আগে আমি ফেসবুকে এত কিছু করেছি, কিছুই হয়নি, কিন্তু রিসেন্ট কয়েকটা আমি পোস্ট করেছিলাম এবং বেশ কিছু শেয়ার করার কারণে কি হয়েছে, আমার অ্যাকাউন্টে ওটা কি পার্মানেন্টলি ডিসেবল করে দিচ্ছে, ওটা আর পাবোই না, 100% আমি ওটা পাবো না। যাই হোক, এখন কেন করলো, আগেও তো এরকম কাজ করছি, এখন কেন করতেছে? কারণ এই মেটা ফেসবুকের সাথে যুক্ত হওয়ার পরে নতুন করে অনেকগুলো আইন অ্যাড করে দিছে। হতে পারে আমাদের নোটিফিকেশনে চলে আসছে, বাট আমরা কি আইন কি ওইভাবে পড়তে গেছি? আইন কখন পড়তে যাই জানেন? যখন আমাদের রাস্তাতে বের হচ্ছি, ধরেন আমি বাইক চালাবো, কি কি কারণে আটকাতে পারে এইসব কারণে, তখন আমরা কি করি, জানার চেষ্টা করি। ফেসবুক তো পুলিশ তো আর আসাম ধরিচ্ছে না, তাহলে ওরা হোক সফটওয়্যারই তো, কি আর করবি, চালাই ধুমসে চালাই, কিন্তু ওটারও কি আছে, আইন আছে। এখন আপনার কাছে আপনার ফেসবুকের কোনো মূল্য নাই, হ্যাঁ, 1 টাকার আরেকটা খুলবো, কিছুদিন ফ্রেন্ড তো, 2-1 সাথে সম্পর্ক ভালো আছে, ওই 2 মানে দেখবেন আপনাদের ফেসবুকের মধ্যে 2 থেকে 3-4 জন আছে একদম এমন ইম্পর্টেন্ট ব্যক্তি, তারা থাকার পরে আর কারোরই দরকার নেই, বুঝতে পারছেন? তাদের সাথে এমনি দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক মানে মোবাইল নাম্বার হোক, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিছেন, তার সাথে অন্যভাবে আপনি যোগাযোগ করতে পারতেছেন, কোনো কারণে আপনি ফেসবুক চলে গেলে চাই আসবে না। কিন্তু যারা এইসব ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে থাকবে, তাদের ওই পেজ বা প্রোফাইল খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ ওদেরকে হাজার হাজার মানুষ বা লাখ লাখ মানুষ মানে ফলো দিয়ে রাখছে বা ফলো করতেছে, হ্যাঁ। এখন এই যে ফলো করতেছে, সেক্ষেত্রে আমি কি করবে, ওর আইডি যদি চলে যায়, তাহলে কি ও আর ওটা পাবে? ও কিন্তু ওটা নতুন করে আবার অডিয়েন্স মানে নিতে ওর কিন্তু অনেক কষ্ট হবে, আবার নতুন করে থেকে শুরু করতে হবে। খুব কম সময়ে মনে করেন, হ্যাঁ, আপনি যদি দেখা যাচ্ছে খুব ভাইরাল ব্যক্তি হন, তাহলে দেখবেন নতুন করে অ্যাকাউন্ট খুললেও আপনাকে মানুষ অটোমেটিক সার্চ দেবে, একটা আইডি চলে গেলে আরেকটা আইডিতে এমনি সার্চ দেবে, মানে ধরেন ওই নামে তো খুলবেন, তখন ওই আইডিতে আবার সার্চ দিয়ে সবাই নতুন করে অ্যাড হবে। যাই হোক, আমাদের কি করতে হবে, সময়ের সাথে সাথে যেসব নীতি এগুলো আছে, এগুলো আমাদের কি আইনগুলো মেনে নিতে হবে, না ছাড়া কি হবে, ওই যে আইন ভঙ্গ করব, ফলে আমার অ্যাকাউন্টগুলোকে কি করবে, সাসপেন্ড করে দেবে, ফলে আমরা আর কাজ করতে পারবো না। তারপরে কি আছে, ডিজিটাল বিপণনে নৈতিক নীতিগুলো মেনে চললে আস্থা তৈরি করে, গ্রাহকদের সম্পর্ক শক্তিশালী করে এবং দীর্ঘমেয়াদী সাফল্যকে উৎসাহিত করে। তাদের কর্মের প্রভাব বিবেচনা করা এবং দায়িত্বশীলতা অনুশীলন গ্রহণ করে। ডিজিটাল বিপণনকারীরা আরও নৈতিক এবং টেকসই ডিজিটাল বিপণন এবং বাস্তুতন্ত্রের অবদান রাখতে পারে। ওকে, আমাদের পরে এটা কি, পারফরমেন্স ক্রাইটেরিয়া। এখানে কি বলা আছে, ডিজিটাল মার্কেটিং কেপিআই মেজারমেন্ট নাকি মেজারমেন্ট টুলস মানে কেপিআই, এটা আমরা কি করব, কি পারফরমেন্স ইন্ডিকেটর, এটা আমরা কি করব, মেজারমেন্ট করব, হ্যাঁ। এখন মেজারমেন্ট করার জন্য কি টুলস লাগে না? যদি আমাদের যে কেপিআই বের করতে বলে বা কেপিআই চেক করতে বলে, আমরা কি দিয়ে চেক করব, সেই টুলস সম্পর্কে এখানে কি দেওয়া আছে, তথ্য দেওয়া আছে। এখন আপনাদের পরীক্ষার মধ্যে এরকম আসতে পারে, ডিজিটাল মার্কেটিং এর কেপিআই মেজারমেন্ট টুলস
কিছু টুলসের নাম লেখো, এরকম বলতে পারে যে 5টা টুলসের নাম বলো বা 3টা টুলস, আবার এরকম বলতে পারে টুলসের নাম লেখো। আপনারা সর্বদাই চেষ্টা করবেন 3টা করে অ্যান্সার দেওয়া, আর 5টা বলে তো 5টা দেওয়াই লাগবে, কিন্তু একটা দূরে দেওয়া দিবেন না, কারণ কি যখন 3টা দিবেন স্যাররা মনে করবে যে না ঠিক আছে। আচ্ছা, সর্বফার্স্টে কি আছে? গুগল অ্যানালাইটিক্স, তাই না? এটি একটি শক্তিশালী এবং বহুল ব্যবহৃত ওয়েব অ্যানালাইটিক্স সরঞ্জাম যা ওয়েবসাইটের ট্রাফিক, ব্যবহারকারীদের আচরণ, রূপান্তর হার এবং আরও অনেক কিছু সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। এটি আপনাকে নির্দিষ্ট লক্ষ্যে সেটআপ বা ট্র্যাক করতে বা ট্রাফিক উৎসগুলি পর্যবেক্ষণ করতে এবং বিভিন্ন ডিজিটাল মার্কেটিংয়ে মেট্রিক্স পরিমাপ করতে দেয়। তাহলে আমরা ডিজিটাল অ্যানালাইটিক্স দিয়ে কি করতে পারবো? এসব ওয়েবসাইটের হচ্ছে ট্রাফিক, ব্যবহারকারীর আচরণ, রূপান্তর হার এসব সম্পর্কে আমরা কি জানতে পারবো। ফলে আমরা কি করতে পারবো? এই উৎস বা ভবিষ্যতে আমাদের লক্ষ্য কি হওয়া উচিত বা কোন কনসেপ্টে যাওয়া উচিত সবকিছু আমরা বুঝতে পারবো। তারপর কি দিয়ে আছে? গুগল সার্চ কনসোল। এই সরঞ্জামটি মানে এই টুলস ব্যবহার করেও অনুসন্ধান ফলাফলগুলিকে ওয়েবসাইটের কর্মক্ষমতার উপর দৃষ্টি নিবন্ধন করে। এটি জৈব অনুসন্ধান ট্রাফিক, এটা কি অর্গানিক, মানে এখানে আমার কি পেইড করা লাগতেছে না, ফ্রি টুলস। এখন ফ্রি নাই, আমি এটা ইউজই করি না। না আমি এটা ইউজ করি না। আমাদের এই অ্যানালাইসিস করার জন্য আরো আমাদের অনেকগুলো টুলস আছে। কিওয়ার্ড র্যাঙ্কিং, ক্লিক থ্রু রেট, অন্যান্য গুরুত্বপূর্ণ এসইও ম্যাট্রিক্স ডেটা সরবরাহ করে। এটি আপনাকে যে কোনো সমস্যা বা ত্রুটি সম্পর্কে সতর্ক করে, যা আপনার ওয়েবসাইটের দৃশ্যমানতা কি করে প্রভাবিত করতে পারে। তারপরে কি দিয়ে আছে? ফেসবুক ইনসাইটস, এটার কাজ কি? ওই যে ওখানেও তো মনে হয় চার্ট আসে, লাইন বাই লাইন ইয়ে করে। আপনি যদি মার্কেটিং এর জন্য ফেসবুক ব্যবহার করেন তাহলে ফেসবুকের অন্তর্দৃষ্টি আপনার পৃষ্ঠা, পোস্ট বা দর্শকদের অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ প্রদান করে। এটি পৌঁছানো সম্পর্কিততা, জনসংখ্যা, তাত্ত্বিক তথ্য এবং পোস্ট পারফরমেন্স সম্পর্কে তথ্য প্রদান করে, যা আপনার ফেসবুকের মার্কেটিং প্রচেষ্টার কার্যকারিতা বুঝতে সাহায্য করে। তাহলে ফেসবুক ইনসাইট আমাদের যে পোস্টগুলো করেছি তার জনপ্রিয়তা, কতজন দেখছে না দেখছে, মানে সবকিছু সম্পর্কে আমরা কিন্তু কি বিস্তারিত তথ্য জানতে পারি, তাই না? আমারও আছে। আমিও কিন্তু পেজ চালাচ্ছি। কি প্রোফাইলে? না আমি বলছি পেজ থেকে ইনসেন্টটা আমরা দেখি। আচ্ছা, টুইটার অ্যানালাইটিক্স। আচ্ছা, টুইটারের নেটিভ অ্যানালাইটিক্স টুলস আপনার টুলস, ফলোয়ার, তারপর ইমপ্রেশন এবং এনগেজমেন্ট তথ্য সরবরাহ করে। এটি আপনার ফলোয়ারদের সম্পর্কে জনসংখ্যা ভিত্তিক তথ্য সরবরাহ করে এবং আপনার টুলসের প্রচারণা কর্মক্ষমতা পরিমাপ করে। মানে টুইটারের যদি আমরা তথ্য জানতে চাই সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? টুইটার অ্যানালাইটিক্স। এর থেকে অ্যানালাইজ করলে বেশি ভালো হতো। এত ভেঙে ভেঙে কেন উচ্চারণ করতে হবে আমার? এটা আমার কি উচ্চারণ করতে সমস্যা, তাই না?
আচ্ছা, ও না ওখান থেকেই আসছে, জাস্ট ওই বিভিন্ন ফর্মে নিছে, প্যাসিভ, অ্যাক্টিভ বা হচ্ছে ভার্ব, ভার্বের উপর। আসলে কি ওটা হচ্ছে অ্যাকশন ভার্ব নিয়ে আছে, কারণ আমরা কি পারফর্ম করতেছি না, আমাদের এনএসডি তে কোনো জব যখন আমরা পারফর্ম করি তাকে আমাকে অ্যাকশন ভাবে রাখতে হয়, এই জন্য ওখানে অ্যাকশন ভাবে আছে। তারপরে কি আছে, লেনদেন। এই লেনদেন জাতীয় যা কিছু আপনাকে বুঝতে হবে বা অ্যানালাইসিস করতে চান, হ্যাঁ সবকিছু আপনি কি লেনদেন অ্যানালাইটিক্স থেকে জানতে পারবেন। এটা ওই টুইটার বা ফেসবুক এদের মতনই কাজ করে। লেনদেন অ্যাকাউন্ট কেউ কি খুলছেন? কয়জনে আছে? 1 2 3 4 5 6 6-7 জনের খোলা আছে। বাহ, আপনার তাহলে গ্লোবাল প্ল্যাটফর্মে ঢুকে পড়ছেন। হ্যাঁ, আপনাদের তো অবশ্য 4 মাস মেয়াদি হলে ওটার মধ্যে। আমি অন্য সব অ্যাকাউন্টের থেকে লেনদেন অ্যাকাউন্টটাকে বেশি ভয় পাই, কারণ অন্যান্য অ্যাকাউন্ট একটা গেছে আরেকটা আপনি বারবার খুলেন সমস্যা নেই, কিন্তু লেনদেন এটা আপনার কি ওই সিভির মতন একটা প্রোফাইল বা পোর্টফোলিও হিসেবে কাজ করে। এখানে আপনি বেশি বার্গেনিং করবেন বা বেশি উল্টাপাল্টা তথ্য দিবেন, ও আপনাকে উঙ্গা করে দিয়ে দিবে। আপনার 2-3টা ডিভাইসে কানেক্ট করলেও আপনার ওই আইপি নিয়ে ঝামেলা করে। সেটাই তো বললাম যে ওই আপনার আইপি দিয়ে ডিস্টার্ব করে, আইপিও আমার আগের ব্যাচ, আপনাদের যে আগের ব্যাচ আছে না, এই আগের ব্যাচের মধ্যে মিনিমাম 5-6 জনের আছে এখন পর্যন্ত তারা অ্যাকাউন্ট খুলতে পারেনি, নেয়নি। আমি বলছি আজ না হোক 2 দিন পর করো, বা না 2 দিন পর করো, বা অন্য জিমেল বা অন্য ইয়ে দিয়ে করো। না হয়তো ট্রাই করেছে কিন্তু খুলতেই পারেনি, যার কারণে কয়েকবার ট্রাই করার কারণে ওই যে ব্লক খেয়ে যায়। আচ্ছা, তারপরে কি আছে, হাবস্পট, এটা কি করে? এটি অল ইন ওয়ান মার্কেটিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা এই সেম সবকিছুর উপর আমরা কি অ্যানালাইসিস করতে পারি। আর মূলত আমি ইউজ করি আজ এটা এসিএম রাশ, আমি এটা দিয়ে আপনাদের জবটা করাই, যার কারণে আমার এটা দিয়ে আমার সব অ্যানালাইসিস হয়ে যায়, মানে আমার অত কিছুর প্রয়োজনই পড়ে না। না মিলুক, এখন বিষয়টা আমি ওখানে আমাকে কি বলছে, আপনি পারেন কি পারেন না, পারি। কিভাবে পারেন? এইভাবে পারি। এখন এই যে তথ্য যে নিয়ে আসলাম, কই থেকে নিয়ে আসলাম? আমি তো মন গড়া ভাবে নিয়ে আসিনি, আমাকে এই টুলস আমাকে এই তথ্যটা দিয়ে দিছে, আমি এই টুলস এখান থেকে আমি নিয়েছি, কারণ কি আপনাকে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। এখন অনেক কিছু আছে যেটা মনে করেন হতে পারে ভুল তথ্য দিচ্ছে বা গ্রহণযোগ্যতা একটু কম আছে, কিন্তু আপনি পেইড ভার্সনে গেলে তো তখন তো ওটা গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি যখন ভবিষ্যতে ওই প্ল্যাটফর্মে যাবেন তখন আপনি ওইভাবে কাজ করেন, কিন্তু বেসিক অবস্থায় আপনাকে যখন জানতে হবে বা কাজ যখন করতে হবে লোকাল ওয়াইজ বা নর্মাল হবে, তখন আপনাকে কাজ করার পদ্ধতি বা ধরনগুলো বুঝতে হবে। না বললাম তো আরো অনেক অপশন আছে। এসিএম রাশ দিয়ে প্রায় সবকিছুই করা যায়, এসইও যেগুলো কাজ সবকিছুই করা যায়, কিওয়ার্ড। আমি তো বললাম আমি এটা ইউজ করি, আমার অত কিছু লাগে না। হ্যাঁ, আমাদের ট্রেনারও আমাদের এটাতেই দেখাইছে, আরো অপশন আছে। হ্যাঁ, ওই যে অ্যাসেসমেন্টের দিনে আমাদের মধ্যে 2-1 করেছিল কি, এটা এই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছিল, কাজ করা বন্ধ হয়ে গেছে। লাস্টে যে আমরা 2-1 কি করছে, ওই গুগল অ্যানালাইটিক্স আছে ওটাতে আবার অ্যাকাউন্ট খুলছে, কিন্তু পরে আমি আবার ভাবলাম যে এটা কেন হচ্ছে না, পরে আমি আবার ওটা লগ আউট করছি, মানে অ্যাকাউন্টটাই রিমুভ করছি, করে আবার নতুন করে লগ ইন করছি।
পরে দেখি না কাজ করছে। কোনো কারণে এটা আসলে কি আমাদের ওই যে উপরে আইকন থাকে যে আমরা এক্সটেনশন অ্যাড করে রাখি না, অনেক সময় এক্সটেনশন কোনো কিছু যদি ব্লক বা অফ করে রাখা হয় যার কারণে আমাদের এইসব কাজগুলো করতে চায় না। কোনো না কোনো কিছু হয়েছিল, মানে এটা তো আমাদের ট্রেনিং চলা অবস্থা, আমরা তো অনেকদিন ধরে চালাচ্ছি। পেজ ছিল হ্যাঁ পেজ ছিল না ফ্রি ক্র্যাশ ফাংশন ফ্রি তো না ফ্রি ফ্রি তো দিবে না ক্র্যাশ ক্র্যাশ না হলে এরকম ঝামেলা হবে। হ্যাঁ পেইড, আমি আপনাকে পেইড দিব না, ওখানে পেইডের অপশন ছিল, ওখানে আমি একদম শেষ পর্যন্ত গেছিলাম, পরে আবার দেখলাম যে না, যখন ইয়ে করতেছে তখন আমি আর বের হয়ে আসি। আমি সব ক্র্যাশ আচ্ছা, এসিএম রাশ এই টুলসের প্রতিযোগিতামূলক বিশ্লেষণ, কিওয়ার্ড গবেষণা, আমাদের ওয়েবসাইটে জৈব অনুসন্ধান, বিভিন্ন কাজের জন্য আমরা কি অ্যানালাইসিস করার জন্য আমরা এই সেম রাশটা ইউজ করি। বুঝতে পারছেন? জি। এসিও অপটিমাইজেশন আর কয়টা স্লাইড আছে? আর 3টা। লাঞ্চের টাইম তো ঝামেলা হয়ে যায়। আচ্ছা, মোজেরও কিন্তু সেম কাজ, ও কি করে বিভিন্ন সাইট থেকে আমাদের এইসব কি অ্যানালাইসিস করে দেয়। প্লাস দিয়ে দেয়। হ্যাঁ? প্লাস দিয়ে দেয় যেটা অন্য ইয়ার দিতে পারে না। ওইটা মজারই তো, কিন্তু অন্য ওয়েবসাইট দিয়েও করা যায়, দিয়ে দিয়েছে এটা অনেক আছে। তা তো করা যায়। আচ্ছা, এটা কি হট সুইট নাকি হুড সুইট? ঘুরছই। হুড সুইট। একটা বাদ দিলে আবার আগে যেটা বলছিলাম আচ্ছা, হুড সুইট এটা কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস। এখানে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো আমাকে কি করে বিশ্লেষণ করে দেয়, যা আমাদের আলাদাভাবে আগেও আমরা যেসব অ্যানালাইটিক্স সফটওয়্যার পাইছিলাম বা টুলস পাইছিলাম সেগুলোতে আমরা কি করতে পারতাম। আচ্ছা, কিস ম্যাট্রিক্স এটা দিয়েও আমরা কি বলেন, এগুলো দিয়ে কি আমরা ওই ঠিক অ্যানালাইসিস বা এগুলো আমরা দেখতে পারি, বুঝতে পারি। যাই হোক, এতগুলোর মধ্যে আপনারা মিনিমাম 5টা মাথায় রাখেন, কারণ পরীক্ষার প্রশ্নের মধ্যে হাইস্ট 5টা আসে। এগুলো বাজারে উপলব্ধ ডিজিটাল মার্কেটিং এর কেপিআই পরিমাপ সরঞ্জামগুলি কয়েকটি উদাহরণ, যেটা আমরা উপরে জানিয়ে আসলাম। এই সরঞ্জামগুলির পছন্দ আপনার নির্দিষ্ট চাহিদা, বাজেট বা ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনার যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করেন তার উপর নির্ভর করে। মানে আপনি ডিজিটাল মার্কেটিং ব্যবহার করতেছেন, কোন সাইটটা ব্যবহার করতেছেন তার উপর নির্ভর করে এই টুলসগুলো ইউজ হয়। যেমন টুইটার হলে টুইটার অ্যানালাইসিস, লিঙ্কডইন হলে লিঙ্কডইনে যাবেন, হ্যাঁ, এইরকম বিভিন্ন জায়গায় যেখানে যেটা যাবেন সেই প্ল্যাটফর্ম হিসাবে আপনার কি ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয় টুলসটা ইউজ করবেন। আপনার লক্ষ্যর জন্য সামঞ্জস্যপূর্ণ এবং ডিজিটাল বিপণন কর্মক্ষমতা পরিমাপ এবং অপটিমাইজ করার জন্য প্রয়োজনীয় ডেটা অন্তর্দৃষ্টি প্রদানকারী সরঞ্জামগুলি নির্বাচন করা গুরুত্বপূর্ণ। এসব করার জন্য কোন টুলসটা দরকার সেটা আমাদের উচিত নির্বাচন করা। আচ্ছা, এটাই আপনাদের শেষ হচ্ছে পারফরম্যান্স ক্রাইটেরিয়া। এই পারফরম্যান্স ক্রাইটেরিয়াটা শেষ হয়ে গেলে আপনাদের আজকে শেষ। এখনো থিওরি আছে। সবকিছু আগে করবে। আচ্ছা আচ্ছা, এখানে ডিজিটাল মার্কেটিং এর মৌলিক নির্দেশনা বা নির্দেশিকা। এখানে ডিজিটাল মার্কেটিং এর কৌশল, পরিকল্পনা এবং বাস্তবায়নের সময় বিবেচনা করার জন্য কিছু মৌলিক ডিজিটাল মার্কেটিং এর কি আছে নির্দেশিকা দেওয়া আছে। মানে আপনি ডিজিটাল মার্কেটিং যখন চালাবেন বা পরিকল্পনা করবেন বা বাস্তবায়ন করতে যাবেন, এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। এখানে আপনার লক্ষ্য নির্ধারণ সর্বফার্স্ট। আপনি যখন কোনো কাজ করতে যাবেন আপনাকে কি করতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনার মার্কেটিং এর লক্ষ্য উদ্দেশ্যগুলো স্পষ্টভাবে সংজ্ঞায়িত করুন। তার ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি করুন, লিড তৈরি করুন, ওয়েবসাইটে ট্রাফিক চালানো এবং বিক্রি বৃদ্ধি করা যাই হোক না কেন
নির্দিষ্ট এবং পরিমাপযোগ্য লক্ষ্য থাকা আপনার মনোযোগী থাকতে এবং আপনার অগ্রগতি ট্র্যাক করতে সহযোগিতা করবে। মানে আপনি কি করতে যাচ্ছেন, ওয়েবসাইটে ট্রাফিক আনুন আর বিক্রি বাড়ান বা লিড তৈরি করুন, যেটাই করতে চান না, তার আগে কি করতে হবে, আপনাকে লক্ষ্য বা উদ্দেশ্য আপনাকে নিশ্চিত করতে হবে, বুঝতে হবে। এতে কি হবে, আপনার এই কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি হবে এবং কোন ট্র্যাকে হাঁটতেছেন, হ্যাঁ কোন রাস্তায় হাঁটতেছেন সেটা কি আপনি বুঝতে পারবেন বা ওই রাস্তায় হাঁটতে আপনার সহজ হবে। তারপর কি আছে, আপনার লক্ষ্য দর্শকদের জানুন। আপনার লক্ষ্য দর্শকদের জনসংখ্যা, আগ্রহী, পছন্দ ও আচরণ বুঝুন। তারপর আপনার আদর্শ গ্রাহকদের প্রতিনিধিত্ব করার জন্য ক্রেতা ব্যক্তিত্ব তৈরি করুন এবং তাদের চাহিদা এবং আকাঙ্ক্ষা সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আপনার বিপণন প্রচেষ্টাকে তৈরি করুন। মানে আপনি যে পণ্যটা বিক্রি করতে চাচ্ছেন, তারা কিনবে কি, যারা কিনবে তারাই কিন্তু আপনার টার্গেট অডিয়েন্স, মানে লক্ষ্য দর্শক। এখন তাদেরকে এখন বিক্রি করবেন, তাদের কাছে যে বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তাদের মধ্যে কারা পছন্দ করতেছে, অডিয়েন্সগুলো, সেটা বুঝতে হবে। তারা কি রকম জিনিস পছন্দ করতেছে, সেই হিসাবে আপনার পণ্যটা তৈরি করতে হবে। বা কিভাবে চাচ্ছে, বা ধরেন আপনার ওই যে পোশাকই বলেন, এস সাইজ আছে, এম আছে, এল আছে, এক্সেল আছে। এখন কোন সাইজের পণ্য বেশি বিক্রি হয়, এম বা এল? কারণ বেশিরভাগ মানুষই কিন্তু মিডিয়াম বা লার্জের মধ্যেই পড়ে। এক্সেল বা ট্রিপল এক্সেল এগুলো একটু খুব কম রেয়ার আইটেম, হ্যাঁ। আর স্মল সাইজটাও চলে, কিন্তু এটা কিন্তু সীমিত আকারে, বুঝতে পারছেন? এসব অনেক কিছু আপনাদের কি বুঝতে হয়। তারপর কি আছে, বিস্তৃত কৌশল তৈরি করুন। একটি ডিজিটাল মার্কেটিং এর কৌশল তৈরি করুন। আপনার লক্ষ্য দর্শকদের কাছে পৌঁছানোর জন্য আপনার যে কৌশল বা চ্যানেলগুলি ব্যবহার করবেন তা রূপরেখা দেয়া। আপনার কৌশলগুলিতে কন্টেন্ট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, পেইড বিজ্ঞাপন আর আরও অনেক কিছু অন্তর্ভুক্ত করা উচিত। এখন আপনার পেজ বা প্রোফাইল বা হচ্ছে ওদের ওয়েবসাইট, যেটাই কি গ্রাহকদের কাছে কি আপনি পৌঁছাতে যাচ্ছেন না, আপনার এটা কি বিস্তারিত করতে চাচ্ছেন এবং আপনার কি অবস্থানটা শক্তপোক্ত করতে চাচ্ছেন, দুইটাই কিন্তু আমাদের করা উচিত। আপনার যে প্রোফাইল, এটাকে কি করতে হবে, শক্তপোক্ত করতে হবে, মানে মানুষকে ট্রাস্টেবল একটা প্লেসে আনতে হবে, বিশ্বাস করবে যে এটা থাকবে, অনেকদিন ধরে থাকবে। ডেস্টিনির মতন না হয় যে কিছুদিন থাকলো, মানুষকে লাভ দিল, সবার টাকা নিয়ে ভেগে চলে গেল। আপনাকে এটা শক্তপোক্ত যে অনেকদিন ধরে চলবে, ঠিক আছে, এবং মানুষের কাছে পৌঁছাবে। এর জন্য আপনি কোন কোন প্ল্যাটফর্ম ইউজ করবেন বিজ্ঞাপন চালানোর জন্য, সেখানে আপনি এসইও করলে অর্গানিক পাবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, পেইড অ্যাড, মানে যা কিছু, এগুলো আপনাকে কি করতে হবে, কোন কোন দিকটা আপনি ব্যবহার করবেন সেগুলো আপনাকে কি আগে থেকেই কৌশল অবলম্বন এবং কোন পথে যাবেন সেটাও ঠিক করতে হবে। এখন এখানে আপনারা মানুষের কাছে পৌঁছানোর জন্য, বিজ্ঞাপন চালানোর জন্য অনেকগুলো ওয়ে আছে না? আপনি কি সব করে চালাবেন? সব করে চালানোর দরকার নেই। এটার মধ্যে সব করার মধ্যে যেটা যেটা দেখেছে আপনি চালাতে সক্ষম, সে কটা ইউজ করবেন, করে দেখবেন এটার মধ্যে কোন কোন প্ল্যাটফর্মগুলো আপনাকে মানে উপকারে আসতেছে, সেগুলো কি করবেন, যেটা খুব ভালো উপকারে আসতেছে সেটা রানিং চালাবেন, যেটা একটু পিছিয়ে পড়তেছে মানে মাঝামাঝি অবস্থায়, সেগুলো কি করবেন, অপটিমাইজ করে আগানোর চেষ্টা করবেন। আর যেটা কোনো রেসপন্স তেমন আসতেছে না, সেক্ষেত্রে কি করবেন, সেগুলো বাদ দিয়ে দিবেন। ওইভাবে আপনার মানে বিজ্ঞাপন চালানোর দরকার নেই, বুঝতে পারছেন? তারপর কি আছে, মূল্যবান কন্টেন্ট তৈরি করুন। এগুলো কিন্তু নির্দেশিকা। এখন মূল্যবান কন্টেন্ট কেন তৈরি করা উচিত? ডিজিটাল মার্কেটিং এর মূলেই রয়েছে কন্টেন্ট। উচ্চমানের বা মূল্যবান কন্টেন্ট তৈরি করুন যা আপনার লক্ষ্য দর্শকদের কি শিক্ষিত করে, বিনোদন দেয় এবং সমস্যার সমাধান করে। বিভিন্ন প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে কন্টেন্ট তৈরি এবং বিতরণ করুন যাতে আপনার দক্ষতা প্রতিষ্ঠা করা যায় এবং আপনার দর্শকদের সাথে আস্থা তৈরি করা যায়। এখানে আপনার
কন্টেন্ট যেটা তৈরি করতেছেন সেটা কি করতে হবে, মূল্যবান কন্টেন্ট। কারণ কি, এই মূল্যবান কন্টেন্ট হলেই কি আপনার দর্শকরা এটার প্রতি ইন্টারেস্ট দেখাবে। কারণ এখান থেকে যদি কোনো কিছু শেখার না থাকে ও শিখবে না। যদি ওর যদি ভালো না লাগে, বিনোদন না পায়, ও কি দেখবে না। আবার ওর যদি সমস্যার সমাধান না হয় তাহলেও কি ওটা দেখবে না। এই সব কিছুই আপনাকে কি করে রাখতে হবে, মান ঠিক রেখে এবং গ্রাহকদের কথা চিন্তা ভাবনা করে আপনাকে কন্টেন্টটা তৈরি করতে হবে। তখনই সেটা কি মূল্যবান কন্টেন্ট হবে। বুঝতে পারছেন? আচ্ছা, সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করুন। সার্চ ইঞ্জিনের ফলাফলে আপনার ওয়েবসাইট দৃশ্যমান মানে র্যাঙ্কিং এর উপর আসা এসইওর কৌশল প্রয়োগ করুন। কিওয়ার্ড গবেষণা পরিচালনা করুন। আপনার ওয়েবসাইটের কাঠামো বা বিষয়বস্তু অপটিমাইজ করুন এবং আপনার জৈব অনুসন্ধান র্যাঙ্কিং উন্নত করতে মানসম্পন্ন কি ব্যাকলিঙ্ক তৈরি করুন। বুঝতে পারছেন? এখানে আপনাকে এসইও করতে বলছে, করবেন। এবং এসইও করার সময় আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এসইও করার এই মানে র্যাঙ্কিং এ আসার জন্য সঠিকভাবে আপনি এসইও করবেন। এবং এখানে যে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক দিলেন, এই ব্যতীত আপনার যে সাইটটা, হ্যাঁ, ওই সাইটটা লিঙ্কটা মানে ব্যাকলিঙ্কের মাধ্যমে যাতে অন্যদের সাইটে থেকে আপনার সাইটে আসতে পারে, এই কাজটা করতে হবে। এতে কি ট্রাফিক জেনারেট হবে বা দর্শক ভিজিবিলিটি বা রিচ বাড়বে। অথরিটি আসবে ব্যাকলিঙ্ক হ্যাঁ, ডোমেন অথরিটি, না পেজ আছে পেজ অথরিটি, তাই কি ব্যান অথরিটির কাজ কি? স্যার ব্যাকলিঙ্ক করলে হচ্ছে আচ্ছা আচ্ছা, অথরিটি যদি বাড়ে এতে সার্চ ইঞ্জিনে কি বুঝতে পারে? বিশ্বাসযোগ্যতা, ট্রাস্ট হ্যাঁ, এগুলো এসইওর সময় আসে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। আপনার দর্শকদের সাথে সংযোগ স্থাপন করতে, আপনার ব্র্যান্ড প্রচার করতে বা কথোপকথন জড়িত করতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কে কাজে লাগান। এমন প্ল্যাটফর্মগুলি বেছে নিন যা আপনার লক্ষ্য দর্শকদের পছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ধারাবাহিকভাবে এবং আকর্ষণীয় উপস্থিতি তৈরি করুন। কারণ সোশ্যাল মিডিয়া ইউজ করলে আপনাদের এখানে কি প্রত্যেকটা পোস্টের জন্য তার টাকা দেওয়া লাগতেছে না। নিয়মিত কন্টেন্ট তৈরি করবেন, পোস্ট করবেন, সবই ঠিক আছে। এখন যাদেরকে গ্রাহক বানাতে যাচ্ছেন তারা কীরকম পছন্দ করে সেটাও আপনাকে খেয়াল রেখে সোশ্যাল মিডিয়াটা ইউজ করতে হবে। আচ্ছা, একটি ইমেল তালিকা তৈরি করুন। যারা ইমেল মার্কেটিং করে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। ইমেল মার্কেটিংয়ের লিড লালন বা রূপান্তর চালনার সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে একটি। মূল্যবান কন্টেন্ট, তারপর প্রণোদনা অথবা এক্সক্লুসিভ অফার প্রদান করে এই ইমেল তৈরির তালিকা তৈরি করুন এবং আপনার গ্রাহকদের নিযুক্ত রাখতে লক্ষ্যবস্তু বা ব্যক্তিগতকৃত ইমেল পাঠান। মানে আপনাকে এরকম বিভিন্ন সাইট থেকে প্রলোভন দিয়ে কি করতে হবে, সর্বফার্স্ট লিড নিতে হবে। ওর নাম, ওর ইমেল অ্যাড্রেস, এটা আপনাকে সংগ্রহ করে তার একটা তালিকা করতে হবে। তারপরে ধাপ কি হবে, যখন আপনার কাছে বিভিন্ন আকর্ষণীয় অফার প্রলোভন দিয়ে এই ইমেলে পাঠাতে হবে যাতে কি ওরা আমার লিড থেকে কাস্টমারে রূপান্তর করতে পারি। এগুলো কি বুঝতে পারছেন? এই স্লাইড হলে শেষ। তারপর আপনি দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। কালকে একটু না ডিস্টার্ব হবে, তারপরে আর সমস্যা হবে না। এই আপনি কি জানেন 11:30 পর্যন্ত কুয়াশায় থাকে, এত তাড়াতাড়ি কেন ডাকতেছেন? সবুজ ভাই আপনার ক্লাস ছেড়ে দিতে বললো। আর এটাই লাস্ট স্লাইড, শেষ। আচ্ছা, কার্যক্ষমতা পর্যবেক্ষণ বা বিশ্লেষণ করুন। আপনার ডিজিটাল মার্কেটিং এর প্রচার অভিযানের কর্মক্ষমতা কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করুন। ওয়েবসাইটের ট্রাফিক, রূপান্তর হার, অন্যান্য গুরুত্বপূর্ণ ট্রাফিক ট্র্যাক করতে গুগল অ্যানালাইসিস বা এর মতো সরঞ্জাম মানে বিভিন্ন টুলস আছে, সেগুলো ব্যবহার করুন। নিয়মিতভাবে আপনার ডাটা পর্যালোচনা করুন যাতে
উন্নতির ক্ষেত্রগুলি চিহ্নিত করা যায় এবং ডাটা চালিত সিদ্ধান্ত নেওয়া যায়। এখানে কি হবে, আপনি যে বিজ্ঞাপন চালালেন সেই বিজ্ঞাপনগুলো পদ্ধতি যেগুলো অবলম্বন করেছেন সেগুলো কি ঠিকভাবে কাজ করতেছে কিনা, এগুলো আপনাকে কি কর্মক্ষমতা পর্যবেক্ষণ করতে হবে না? যেটা কাজ করতেছে না সেটা কি বাদ দেওয়া, যেটা হলো মানে মধ্য পর্যায়ে আছে তাদেরকে কি করব, অপটিমাইজেশন করব। আর যেটা বেস্ট আছে সেটা কি সময়ের সাথে সাথে কি আপডেট করতে থাকবো। তারপর কি পরীক্ষা ও পুনরাবৃত্তি। আপনার দর্শকদের জন্য কয়েকটি সবচেয়ে ভালো কাজ করে তা শনাক্ত করতে বিভিন্ন কৌশল বা বার্তা প্রেরণা নিয়ে পরীক্ষা করুন। যেমন ওদের এবি টেস্ট যেটা ছিল। তারপর আপনার ল্যান্ডিং পেজগুলিতে ইমেল দিয়ে লাইন, তারপর বিজ্ঞাপন, সৃজনশীলতা, কল টু অ্যাকশন পরীক্ষা করে আরো ভালো ফলাফলের জন্য আপনার প্রচারাভিযানগুলো অপটিমাইজ করুন। এখানে আপনার কি করতে হবে, যতগুলো মাধ্যমগুলো ইউজ করতেছেন তাদের মধ্যে কোনটা ভালো কাজ করতেছে এটা কি করবে, দুইটার মধ্যে সমন্বয় করতে পারে। হ্যাঁ, টেস্টগুলো করলেন কোনটা ভালো কাজ করতেছে, কোনটা কাজ করতে পারতেছে না, কোনটার কি সমস্যা, এগুলো অপটিমাইজ করবেন। আচ্ছা, আপডেট থাকুন। এটা ডিজিটাল মার্কেটিং এ আমাদের সকলেরই উচিত এই জিনিসটা করা। সেটা কি আপডেট থাকা। ডিজিটাল মার্কেটিং এ ক্রমাগত বিকাশ হচ্ছে বা বিকশিত হচ্ছে। তার শিল্প প্রবণতা, নতুন প্রযুক্তি এবং অ্যালগরিদম এবং নিয়ম কানুন পরিবর্তনের সম্পর্কে অবগত থাকুন। সময়ের সাথে সাথে এই সবকিছু কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে। নতুন প্রযুক্তি আসতেছে, অ্যালগরিদম আসতেছে, নতুন নিয়ম কানুন আসতেছে, এগুলো সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে। এবং ওয়েবিনার বা সম্মেলন বা কর্মশালায় যোগ দিন এবং সর্বশেষে উন্নয়নের সাথে আপ টু ডেট থাকার জন্য মানে আমাদের বিস্তৃত শিল্প ব্লগ বা প্রকাশনা অনুসরণ করুন। যারা আমাদের কি আপডেট করার সাথে কাজ করতেছে বা যা ধরেন কোনো একটা আপডেট আসলো, ধরেন কোনো একটা সফটওয়্যারে আপডেট আসলো মাইক্রোসফট ওয়ার্ডে বা গুগলের মধ্যে, ওরা কি একটা সেমিনার করে না, ওই সেমিনারগুলো আমাদের অ্যাটেন্ড করতে হবে যে এবারে কি কি আপডেট নিয়ে আসলো বা কি কি ফিচার আসলো জানতে হবে। মনে রাখতে হবে ডিজিটাল মার্কেটিং একটি চলমান প্রক্রিয়া এবং আপনার দর্শকদের পরিবর্তন, চাহিদা এবং আচরণের উপর ভিত্তি করে আপনার কৌশলগুলি ক্রমাগত পরিমার্জন এবং অভিযোজিত করা গুরুত্বপূর্ণ। এই নির্দেশিকাগুলো অনুসরণ করে আপনি আপনার ডিজিটাল মার্কেটিং এর প্রচেষ্টার জন্য একটি শক্ত ভিত্তি উপস্থাপন করতে পারবেন এবং আপনার ব্যবসা সফলতা অর্জন করতে পারবেন। এতে কি হবে, আপনার যে ভিত্তি স্থান এটা শক্ত হবে, প্লাস আপনার ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। তাহলে বুঝতে পারলেন গাইডলাইনগুলো। আচ্ছা, যদিও আপনারা টানা অনেকক্ষণ ক্লাস করে বিরক্ত বোধ করতেছেন, তারপরে আমি প্রশ্ন করব, ডিজিটাল মার্কেটিং এর এথিক্স বলতে কি বুঝেন? ওকে, তারপরে আছে ভুয়া বিজ্ঞাপন কেন অনৈতিক? মার খাওয়া পরের বিষয়, এটা আমরা আইনগত সমস্যায় পড়তে পারি বা হচ্ছে বিশ্বাস হারাবো দর্শকদের কাছ থেকে, বিভিন্ন কিছু হতে পারে। ভুয়া বিজ্ঞাপন গ্রাহকদের বিভ্রান্তিকর এবং বিশ্বাস নষ্ট করে, আবার আইনগত সমস্যার মধ্যেও আমাকে ফেলতে পারে। টার্গেট অডিয়েন্স নির্ধারণ কেন জরুরি? ওকে, সঠিক গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য ওই সেলস, ঠিক আছে। নেক্সট টপিক হচ্ছে এই যে এলিমেন্টস আছে না, এলিমেন্টস এর পারফরম্যান্স ক্রাইটেরিয়া 1 আর 2 3 করা হয়েছে। আগামী দিন 4 এবং 5 শেখানো হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।